FM. The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। বিশ্বাস করা বা না করাটা আপনার ব্যাপার। শুনছেন রেডিও ফুর্তির FM। আমি রাসেল আছি সাথে, আমার সাথে রয়েছেন মাসুম ভাই এবং আজকের অতিথিরা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত FM এ এবং আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সবসময় ভালোর দলে আছেন। পৃথিবীর সমস্ত পৃথিবীতেই কোথাও দিন কোথাও রাত, কিন্তু সব জায়গাতেই রয়েছে ফুর্তি অ্যাপ এবং ফুর্তি অ্যাপের মাধ্যমে আশা করছি সবাই শুনছেন লাইভ ভূত FM এবং যারা যেখান থেকে শুনছেন তাদের সবার জন্য অনেক 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 শুভ কামনা এবং আশা করছি যে চেষ্টা করব আজকে যতটুকু পারি আপনাদের আনন্দ দিতে এবং আপনারাও পার্টিসিপেট করতে পারেন আপনাদের ঘটনা নিয়ে, আপনাদের ইমেল দিয়ে। এবং সেই জন্য যেটা করতে হবে, আমাদেরকে লিখে পাঠাতে হবে আপনার ঘটনাটি। আমাদের অ্যাড্রেস হচ্ছে bhootfm@radiofurti.fm, which is BHOOTFM@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ শেয়ার করতে পারেন আমাদের সাথে বা লিখেও পাঠাতে পারেন ঘটনাটি, যেটা আপনার সুবিধা, যেটা আপনার ইচ্ছা। এবং সেই সাথে আমাদের দুটো ফেসবুক পেজ রয়েছে, www.facebook.com/radio.furti and www.facebook.com/bhootfm.russell। এই দুটো পেজে এসে আপনি চাইলে দেখতে পারেন আজকে আমাদের কারা অতিথি এবং কারা ঘটনা শেয়ার করছেন, কোন ঘটনা ভালো লাগছে, কোন ঘটনা ভালো লাগছে না, সেগুলো আমাদের জানাতে পারেন। এবং আমরা যেটা চাই, প্রতি সপ্তাহেই যেটা চাই সেটা হচ্ছে দারুণ দারুণ কিছু ঘটনা। যেমন এই সপ্তাহে আমার কাছে খুবই অদ্ভুত লেগেছে যে এই সপ্তাহে আমরা যে সবসময় ভালো ঘটনা পাই তা তো না। যেমন এই সপ্তাহে আমরা কোনো ইমেইল পাইনি, সুতরাং আমাদের আগে পাওয়া একটা ইমেল, সেই ইমেল আমরা পড়ে শোনাবো, যেটা পড়া হয়নি কোনো কারণে। সেই ইমেলটা এরকম আমরা তখন ইমেল খুঁজি যে আগের সপ্তাহে কোন ইমেলগুলো পড়া হয়নি, যেগুলো সিলেক্টেড। তো এইরকম মাঝে মাঝে আমাদের সাথে হয়। এবার কিন্তু ইমেল পেয়েছি অনেক, তারপরেও মানে আমি পড়ার মতন ওই রকম ইমেল এবার আনফরচুনেটলি পাইনি। সুতরাং যারা মানে ঘটনা পাঠিয়েছেন তাদের কাছে আমি আগেই সরি বলে দিচ্ছি, আপনারা অনেক কষ্ট করে পাঠিয়েছেন, বাট এখনো পর্যন্ত পাইনি। তো আমরা আসলেই ভালো কিছু ঘটনা আমরা যাচ্ছি এবং সেই ঘটনাগুলো আশা করছি যে আপনারা পাঠিয়ে দেবেন। এসএসসি এক্সাম চলছে এবং সবার জন্য অনেক অনেক শুভকামনা, দোয়া থাকলো আপনাদের জন্য। ভালো করুন এবং এক্সাম শেষে আবারও যোগ দিন ভূত FM-এ। এখন যোগ দেওয়ার দরকার নেই। তো যাই হোক, আমরা শুরু করতে চাই আমাদের আজকের এপিসোড। এবং আমি শুনেছি, সকালবেলায় দেখছিলাম যে বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনিতেই ঠান্ডাটা পুরোপুরি যায়নি, তার মধ্যে যদি বৃষ্টি নামে তাহলে ঠান্ডাটা আরেকটু জমিয়ে পড়বে এবং সেই সাথে অনেক মজার একটা রাত হবে আজকে ভূত FM-এর জন্য এবং আপনাদের সবার জন্য। তো আমরা একে একে দেখতে দেখতে পার করে এসেছি অনেকগুলো বছর এবং আপনারা জানেন যে অলরেডি আমরা 9 বছরে পা দিতে যাচ্ছি। তো এই পুরোটা সময় আমাদের সঙ্গে থেকেছেন আপনারা এবং আপনারা আমাদের ভালো মন্দ সবকিছুই জানেন এবং বোঝেন। এবং সেই জন্য আমি বলছি, যখন ঘটনা পাঠাবেন আমার মনে হয় যে আপনারা জাস্ট সবচেয়ে সেরা ঘটনাটা খুঁজে এবং সেটা সত্যতা যাচাই করে তারপরেই আমাদের ঘটনাটি লিখে পাঠাবেন। আমি চলে যাচ্ছি আমাদের আজকের প্রথম স্টোরিতে। যেভাবে লিখেছেন আমি সেভাবে পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। দোয়া করি যেন সব সময় ভালো থাকেন। শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি এই বাংলিশ লেখার জন্য। আমার বাংলা স্পেলিং তেমন ভালো না, তাই এইভাবে লেখা। যাই হোক, আমি আমার ঘটনাটা খুব সহজ ভাষায় তুলে ধরার চেষ্টা করব। যদিও আমি গুছিয়ে কিছু বলতে পারি না, লিখতে পারি না, তারপরও চেষ্টা করব। একটা কথা বলে রাখি, আমি টাইম ট্রাভেল নিয়ে অনেক ভিডিও দেখেছি, গল্পও পড়েছি, বাট আমার এই ঘটনাটা আসলেই কি কোনো ভৌতিক কিছু নাকি টাইম ট্রাভেলের মতোই আমি এখনো জানি না। আপনার কাছে যদি
এর কোনো ব্যাখ্যা থাকে তাহলে কাইন্ডলি জানাবেন। এনিওয়ে, আমার নাম রেদওয়ান। আমার দেশের বাড়ি চিটাগংয়ের রাউজানে। আমি হল্যান্ডে থাকি। হল্যান্ডে একটা ইউনিভার্সিটিতে আমি অ্যাপ্লাইড সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল বিজনেস নিয়ে পড়ছি। যাই হোক, পড়াশোনার পাশাপাশি আমি খাবার সাপ্লাই দেন এরকম একটা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের সাথে জড়িত। কারণ আমার ফ্যামিলির কাছ থেকে আমি শুধু টিউশন ফিসটাই নিয়ে থাকি এবং বাকি যে সমস্ত লিভিং কস্ট সেটা আমি ম্যানেজ করি পার্ট টাইম জব করে। সো অ্যাজ এ ডেলিভারি গাই আমাকে বাসায় যেয়ে ফুড ডেলিভারি করে আসতে হয়। আমি প্রতিদিন বিকেল 5টা থেকে রাত 11টা পর্যন্ত এই জবটা করি। অ্যান্ড আমি এই জবটা প্রায় 8 মাস ধরেই করে আসছি। কিন্তু এই ঘটনাটা আমার সাথে রিসেন্টলি ঘটেছে। অ্যাপ্রক্সিমেটলি 2 মাস আগে রাত 8টা কি 9টা হবে এমন সময় আমার একটা অর্ডার আসলো। অর্ডারটা ফিটা ছিল অলমোস্ট €9। দ্যাট মিনস কাস্টমারের বাসা রেস্টুরেন্ট থেকে মোটামুটি দূরেই আছে। একটা কথা বলে রাখি, আমি আমার বাইক দিয়েই এই ডেলিভারি সার্ভিস চালাই। যাই হোক, আমি অর্ডারটা পিক করলাম এবং পিক করেই রেস্টুরেন্টে গেলাম। দেন অর্ডারটা নিয়ে ক্লায়েন্টের বাসার দিকে রওনা হলাম। ঠিক 10 কি 12 মিনিট পর কাস্টমারের বাসায় যখন পৌঁছালাম, দেখলাম যে অ্যাড্রেসটা ছিল ওই অ্যাড্রেসের বিল্ডিং এর অনেকটা, সেই বিল্ডিংটা অনেক পুরনো এবং হাউস নাম্বারটা ছিল 576। যাই হোক, আপনি জানেন কিনা জানি না, হল্যান্ডে বিশেষ করে অনেক পুরনো বাড়ি আছে যেগুলো বাইরে থেকে দেখলেই কেমন যেন একটা ভয় কাজ করে। এই বিল্ডিংটাও তেমন একটা বিল্ডিং। যদিও আমি অর্ডার নিয়ে এর আগে অনেক পুরনো বাড়িতে গিয়েছিলাম, তবে কেন যেন মনে হলো এই বাড়িটা একটু বেশিই পুরনো। হ্যাঁ, একটা কথা মেনশন করা হয়নি, এখানে প্রত্যেকটা বাড়িতে মেইন গেটে একটা করে কলিং বেল থাকে অ্যান্ড ওইটার সাথে ক্যামেরা এবং একটা স্পিকার লাগানো থাকে সিকিউরিটি রিজন। যাই হোক, আমি যথারীতি বাড়ির সামনে গিয়ে যখন 576 নাম্বারটা ফ্ল্যাটে কলিং বেলটা প্রেস করলাম, তার ঠিক 2 সেকেন্ড পরে কেউ হ্যালো বলল। তখন আমার একটু হাসি আসলো, কারণ মনে হচ্ছিল ক্লায়েন্টের একটু বেশি খিদা লেগেছিল, যার কারণে কলিং বেলের সামনে বসে আমার জন্য ওয়েট করছিল যে কখন আমি এসে বেল প্রেস করব আর উনি মেইন গেট খুলে দেবেন। যাই হোক, উনি হ্যালো বলার পর আমি বললাম, স্যার ইউ হ্যাভ অ্যান অর্ডার। ঠিক তার 2-3 সেকেন্ড পর রিপ্লাই আসলো, ও ইয়েস, ইটস 5th floor. You don't have to come upstairs. You can leave it inside the elevator. এইটা বলেই মেইন গেটটা খুলে যায়। তো আমি ভেতরে ঢুকে ওনার কথা মতো অর্ডারটা এলিভেটরের ভেতরে রেখে 5th ফ্লোরের বাটনটা চেপে বাইরে চলে আসি। আমি আমার কাজ কন্টিনিউ করতে থাকি। তারপর রাত 11টায় কাজ শেষ করে সেদিনের মতো বাসায় চলে আসি। তো এর ঠিক 2 থেকে 3 দিন পর আমার একই বিল্ডিং অর্থাৎ 576 নাম্বার বাসায় একই অর্ডার পাই। এর ঠিক আগের মতোই আমি ওই বাসায় যাই। যখনই বেল প্রেস করি ঠিক তার 2-3 সেকেন্ড পর সেই আগের ভয়েসটা বলে হ্যালো। এবং সেদিনও আমি একটু অবাক হয়েছি, কারণ নর্মালি আমি যখন কোনো বাসায় অর্ডার নিয়ে যাই, যখন কলিং বেল প্রেস করি তার মিনিমাম 15 থেকে 20 সেকেন্ড পর রেসপন্স আসে। বাট এই বাসাটায় 2 বার আসলাম এবং 2 বারই ঠিক 2-3 সেকেন্ড পরই রেসপন্স আসলো। যাই হোক, সেদিনও আগের মতোই আমি বললাম, স্যার ইউ হ্যাভ অ্যান অর্ডার। ঠিক তার 2-3 সেকেন্ড পর রিপ্লাই আসলো, ও ইয়েস, ইটস 5th floor. You don't have to come upstairs. You can leave it inside the elevator. তো আমি অর্ডারটা আগের দিনের মতোই এলিভেটরের ভেতরে রেখেই বের হয়ে আসলাম। সেদিন কেন জানি ব্যাপারটা আমার কাছে একটু ইন্টারেস্টিং লাগলো। তো সেদিনের মতো আমি জব শেষ করে রাত 11টায় বাসায় চলে আসলাম। তার ঠিক 10 থেকে 15 দিন পর আমি আবার ঠিক সেই অর্ডারটা পেলাম। তো সেদিনও যথারীতি গেলাম এবং বাসায় যেয়ে বেল প্রেস করলাম।
ঠিক আগের মতোই 2-3 সেকেন্ডের মধ্যে রিপ্লাই আসলো। বাট আজকে আমি একটা জিনিস খেয়াল করলাম, আমার কেন জানি মনে হলো আমি বেল প্রেস করার পর যে ভয়েসটা রিপ্লাই দেয় ওইটা একটা রেকর্ডেড ভয়েস। কেউ এইটা আগে থেকে রেকর্ড করে রেখেছে। যদি কেউ বেল প্রেস করে তাহলে এইটা অটোমেটিক রেসপন্স করে। যাই হোক, ঠিক সেদিনও একই রিপ্লাই, অ্যান্ড আমিও আগের মতোই অর্ডারটা এলিভেটরের ভেতরে রেখে বের হয়ে গেলাম। তবে সেদিন কেন যেন আমার কিউরিওসিটি একটু বেড়ে গেল, এবং এই বিল্ডিংটার উপরে আমার কিউরিওসিটিটা অনেক বেড়ে গেল। এবং কিউরিওসিটিটা তো সেদিন আমি মনে মনে ভেবে রাখলাম যে নেক্সট টাইম যদি আমি আবার এই বিল্ডিং এ কোনো অর্ডার পাই তাহলে একটা ওয়ে বের করতে হবে এর কাহিনীটা জানার জন্য। যাই হোক, তার প্রায় অনেক দিন চলে যায় এবং আর অর্ডার পাই না ওই 576 নাম্বার ফ্ল্যাট থেকে। বাট হঠাৎ একদিন ঠিক 10:30 দিকে ওই অর্ডারটা আবার আমার কাছে আসে। ওই দিনের জন্য ওইটাই ছিল আমার লাস্ট অর্ডার। আমি নর্মালি শেষের দিকে লং ডিস্টেন্সের অর্ডার পিক করি না, বাট সেদিন ওই বিল্ডিংটার ওই কিউরিওসিটির জন্য আমি অর্ডারটা পিক করলাম। অ্যান্ড মনে মনে ভেবে রাখলাম যে আজ ব্যাপারটা আসলে কি দেখতে হবে। যাই হোক, রেস্টুরেন্টে গেলাম, অর্ডার পিক করলাম, দেন রওনা হলাম ক্লায়েন্টের বাসার দিকে। তো যখন বাসায় পৌঁছালাম তখন আমার মাথায় একটা আইডিয়া আসে। তখন আমি কি করলাম, বেলটা প্রেস করে চুপ করে রইলাম। কিছুই বললাম না। বাট প্রতিদিনের মতোই বেল প্রেস করার 2-3 সেকেন্ড পরেই আগের মতোই রিপ্লাই আসলো, ইয়েস ইটস 5th ফ্লোর, ইউ ডোন্ট হ্যাভ টু, এই সেম রিপ্লাই। এবং বাট আজকে আগের মতো কিছুই হয়নি, কিছুই বলেনি। তখন আমি শিওর হলাম যে হ্যাঁ, এটা আসলে একটা রেকর্ডেড ভয়েস। তখন আমার মাথায় শুধু একটাই কথাই ঘুরপাক খাচ্ছিল যে সামথিং রং, এখানে কোন একটা কিছু এই বিল্ডিং এর সাথে কোন একটা কিছু খারাপ বা কোন একটা কিছু আছে যেটা বেশ সন্দেহজনক। অ্যান্ড এটাই মনে মনে ঠিক করলাম যে আজকে আমাকে দেখতেই হবে আসলে এটার কাহিনীটা কি। তারপর আমি কি করলাম, ভেতরে ঢুকেই ওটা এলিভেটরে না রেখে আমি উঠে গেলাম এলিভেটরে, এটাই ভেবে যে আজকে আমি দেখবো কি হয়। যাই হোক, এলিভেটরে ঢুকে 5 প্রেস করলাম। তখন আমি একটা ব্যাপার লক্ষ্য করলাম যে এলিভেটর অনেক স্পিডে উপরে উঠে যাচ্ছে। মানে আমি কেন জানি ফিল করছিলাম আরেকটা ব্যাপার হচ্ছে, নর্মালি এলিভেটরে করে 5th ফ্লোরে যেতে যে ম্যাক্সিমাম 30-40 সেকেন্ড লাগে, বাট সেদিন আমার মনে হলো 2-3 মিনিট এলিভেটরে আমি ছিলাম। আর মনে হচ্ছিল আমি মেবি 200-300 ফ্লোর উপরে উঠে গিয়েছি। এলিভেটরের স্পিডটা এত বেশি ছিল। যাই হোক, যখন 5th ফ্লোরে উঠলাম, আমি এখনো জানি না আসলে সেটা 5th ফ্লোর ছিল কিনা, বাট যখন এলিভেটরের দরজা খুলে গেল আমি তখন যেটা দেখলাম, নিজের চোখে আমি বিশ্বাস হচ্ছিল না, আমি একটা অন্য পৃথিবী দেখতে পেলাম 5th ফ্লোরে। 300-400 বছর আগের একটা পরিবেশ দেখলাম। আমি এমন কিছু মানুষ দেখতে পেলাম যেমন ওলন্দাজরা টাইপের ড্রেস আপ করা, এবং এই ড্রেসগুলো আমি অনেকগুলো মানুষকে দেখতে পেলাম এরকম ড্রেসে। এবং ওইটা ছিল একটা কান্ট্রি সাইড এরিয়া, সেই আগেকার দিনের মতোই, এবং ঘোড়ার পিঠে করে কিছু মানুষ কোথায় যেন যাচ্ছে। যেমনটা আমরা ইংলিশ মুভিগুলোতে পুরনো দিনের সিন দেখতে হলে দেখি। এবং ওই সময়টা ছিল সকালবেলা। আমি জানি না আমি কতক্ষণ ওই এলিভেটরের ভেতরে ফ্রিজ হয়ে দাঁড়িয়েছিলাম। আমি তখন বুঝতে পারছিলাম না আমি কোথায় আসছি বা কিভাবে এইখানে আসলাম বা আমার এখন কি করা উচিত। ঠিক তখনই দেখলাম তাদের মধ্যে কিছু লোক এমন ভাব করলো যেন ওরা আমাকে দেখতে পেয়েছে, এবং দেখার সাথে সাথেই ওরা আমার দিকে আসতে লাগলো। ঠিক তখনই আমি বুঝতে পারলাম আমার সাথে হয়তো খারাপ কিছু হতে যাচ্ছে। তখন তাড়াতাড়ি অর্ডারের ব্যাগটা এলিভেটরের ভেতরে বাইরে ছুঁড়ে ফেলে দিয়ে আমি এলিভেটরের দরজাটা অফ করার জন্য সুইচটা চেপে ধরলাম। তখন দরজাটা বন্ধ হয়ে গেল আর আমি নিচে নেমে আসলাম। যখন আমি নিচে নেমে আসলাম
তখন আমি আরো অবাক। তখন দেখি সূর্যটা মাথার উপরে, সকাল পেরিয়ে তখন দুপুর হয়ে গিয়েছে অলরেডি। তাড়াতাড়ি ফোনটা বের করলাম পকেট থেকে ফোন বের করে দেখি অলমোস্ট দুপুর 3টা বাজে। তখন আর কিছুই ভাবতে পারছিলাম না। তাড়াতাড়ি করে বের হয়ে বাইক নিয়ে সোজা বাসায় আসলাম। আমি যখন বাসায় আসলাম তখন রুমের ফ্রেন্ডরা আমাকে দেখে বলে, কিরে কাল রাতে কোথায় ছিলি? তখন আমি বুঝতে পারলাম আসলে আমি একটা রাত ওই এলিভেটরের ভেতরেই ছিলাম। এবং আরেকটা বিষয় হচ্ছে, আমি ওই বাসায় ঢোকার আগে আমার বাইকটা ওই বিল্ডিং এর সামনের রাস্তায় একটু সাইড করে রেখেছিলাম, বাট বাইকের একটা চাকা রাস্তার ওপরে ছিল, যার কারণে আমি ঠিক জায়গায় পার্ক না করার কারণে এবং লং টাইম ওইখানে পার্ক করে রাখার কারণে আমাকে 100 ইউরো ফাইন করে পুলিশ। যাই হোক, আমি এখনো জানি না আসলে সেদিন আমি কি দেখেছিলাম বা ওই লোকগুলো আসলে কি ছিল। আমি কোথায় গিয়েছিলাম সেই এলিভেটরের ভেতরে ঢুকে, আর কিভাবেই বা একটা এলিভেটরের ভেতরে আমি সারাটা রাত এবং সকালটা পার করে দিলাম। তারপরে আমি প্রায় কয়েকদিন ঘোরের মধ্যে ছিলাম এবং তার কয়েকদিন পর আবার কাজ শুরু করি। তারপর একদিন কি ভেবে আমি সেই অ্যাড্রেসের হাউস নাম্বারটা গুগল ম্যাপে চেক করলাম, বাট যেটা দেখলাম ওই অ্যাড্রেসটা যেখানে শো করছে ওই অ্যাড্রেসটাতে ওই রকম কোনো বিল্ডিং নাই। এন্ড সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে ওই স্ট্রিটে 576 হাউস নাম্বারে কোনো বাড়ি নেই। এটাই ছিল আমার ঘটনা। যদি ভালো লাগে তাহলে পড়ে শোনাবেন, আর যদি এর কোনো সমাধান আপনারা জানেন বা এর কোনো ব্যাখ্যা আপনাদের কাছে থাকে, এক্সপ্লেনেশন যদি আপনাদের কাছে থাকে, লিসেনারদেরকে বলছি, তাহলে অবশ্যই আমাদের জানাবেন। তো এই ছিল ঘটনা, আমাদের ফার্স্ট স্টোরি এটাই, এবং আশা করছি এটা আপনাদের ভালো লেগেছে। খুবই অন্য ধরনের একটা ঘটনা এবং আমার মনে হয় আপনাদের সবার ভালো লাগারই কথা। তো যাই হোক, জানাবেন কেমন লেগেছে। এবং অনেকে অলরেডি দেখতে পাচ্ছি প্রথম ঘটনাটি দারুণ লিখে জানিয়েছেন। আমি হিমেল মাদারগঞ্জ থেকে বলছি, ভাই এমডি সজল, আমাদের সঙ্গে আছেন মেহেদি হাসান সানি এবং তিনি বলছেন অলওয়েজ সাথে আছি। ইনোসেন্ট বয় আমাদের সঙ্গে আছেন, এমডি জুবাইল আহমেদ আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও আরো অনেকে, আমি কমেন্টগুলো পড়বো, তার আগে একটা খবর আপনাদের একটু জানিয়ে দিতে চাই। সেটি হচ্ছে যে যারা নতুন বাড়ি করতে যাচ্ছেন তাদের জন্য রয়েছে সুখবর। আপনার বাড়িটি আকর্ষণীয় করতে আগেজ সিরামিক্স নিয়ে এলো ইনোভেটিভ স্যানিটারি ওয়্যার সলিউশন রোসা স্যানিটারি ওয়্যার্স আপনার বাথরুমে এনে দেবে একটি গ্ল্যামারাস লুক। রোসা স্যানিটারি ওয়্যার্সে A to Z গ্লেজ যা আপনার বাথরুমে যোগ করবে অন্যরকম সৌন্দর্য। রোসা স্যানিটারি ওয়্যার্সের বেস্ট পার্ট হলো এর পুশ ফিট সিট কভার। আপনার বাথরুমকে একটু বেশি সুন্দর করতে চাইলে আজই নিয়ে আসুন সিরামিক্সের ইনোভেটিভ স্যানিটারি ওয়্যার সলিউশন রোসা। তো আমি দেখতে পাচ্ছি যে আমাদের সঙ্গে এমডি আকরাম হোসেন আছেন এই মুহূর্তে, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সাব্বির রহমান তাসকিন, এবং খুলনার স্টোরি শুনতে চান তিনি। আমাদের সঙ্গে আছেন এমডি শাহরিয়ার ইমন এবং তিনি খুলনা থেকে লিখছেন। আমাদের সঙ্গে আছেন আরমান হাফিজ ভোলা থেকে, তিনি আছেন আমাদের সঙ্গে, বা সবাই একদিক থেকে লিখছেন, অনেকক্ষণ ধরে একই দিকের মেসেজ কমেন্ট আসছে। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সম্পদ সরকার, শুভকামনা জানিয়েছেন আমাদেরকে। আমাদের সঙ্গে আছেন প্রিন্স ফারহান রাজশাহী থেকে, তিনি লিখছেন। আমাদের সঙ্গে আছেন ইনোসেন্ট ফাহিম বগুড়া থেকে লিখছেন। আমাদের সঙ্গে আছেন প্রিন্স খুলনা থেকে লিখছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সামিন আহমেদ, তিনি মুগদাপাড়া থেকে লিখছেন। আমাদের সঙ্গে আছেন নীল চিরকুট, তিনি নরসিংদী থেকে লিখছেন। এমডি জুবায়ের রাজশাহীর বায়া থেকে তিনি লিখছেন। আমাদের সঙ্গে আছেন সৈয়দ আহমেদ এবং আমাদের সঙ্গে আছেন ইমাম প্রিয়সী, ব্ল্যাক ম্যাজিকের ঘটনা শুনতেছেন, কেউ পাঠালে ডেফিনেটলি আমরা শেয়ার করবো সেটা। এমডি আরাফাত খুলনা থেকে আমাদের সঙ্গে লিখছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সজীব হাসান, আমাদের সঙ্গে আছেন তৌহিদ আহমেদ সিয়াম, আমাদের সঙ্গে আছেন আহমেদ মামুন সিলেটের থেকে লিখছেন তিনি। অরূপ সরকার আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন নীলা আক্তার, আমাদের সঙ্গে আছেন টাঙ্গাইল থেকে আল আমিন, ওকে। আমাদের সঙ্গে আছেন অর্পণ মজুমদার,
অর্পণ, আচ্ছা কাজী মাজহারুল ইসলাম আছেন, অমিক, এবং আমাদের সঙ্গে সিয়াম আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি প্রান্ত মজুমদার, আমাদের সঙ্গে আছেন কামরুল হাসান, দারুণ হচ্ছে ভাই, NH রাজ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন আশিক শামস, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আরজে আচ্ছা আরজে আশিকুর রহমান, ওকে রাকিব আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন ইমরান শান্ত, আমাদের সঙ্গে আছেন মুরসালিন বাঁধন সহ আরো অনেকে। আমরা আবারও ফিরে আসবো আপনাদের কাছে। আপাতত চলে যাচ্ছি আমাদের প্রথম অতিথির কাছে আজকে, এবং আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনাকে তারপরে বলবো যে আপনি কোথা থেকে এসেছেন সেটা জানাতে, এবং তারপরে আপনার ঘটনায় যাবেন। থ্যাংক ইউ রাসেল ভাই, থ্যাংক ইউ ফর ইনভাইট মি। হাই লিসনার, আমি মনিরুজ্জামান রোজ, আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে তারাগঞ্জ রংপুর, আর আমি ঢাকার শান্তিনগর থেকে আসছি। তো সরাসরি আমরা ঘটনায় চলে যাই। জি, আমার ঘটনাটা ভাইয়া আমাদের বাসা করার বিষয় মানে কেন্দ্র করে আমরা 2014 সালে একটা বাসা করি, যে বাসাটা সাইডটা মানে অনেক গ্রামেও ছিল না শহরেও ছিল না, একটা নগর পর্যায়ে ছিল। তো বাসা করার জন্য যখন আমরা জমিটা ক্রয় করি এবং জমিটা যখন আমরা এর ভিত্তিপ্রস্তর কাজ স্থাপন করা শুরু করি, তো সেই দিনে আসলে একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায়। আমি একটু অ্যাক্সিডেন্ট করছিলাম যেদিন ভিত্তিপ্রস্তর স্থাপন করার জন্য আমরা অল ম্যানেজমেন্ট করতেছিলাম আর কি। তো যখন নির্মাণ কাজ চলতেছিল এবং নির্মাণ কাজ মোটামুটি ভাবে শেষ হলো, জি, আমরা নতুন বাসায় উঠলাম। তো নতুন বাসায় ওঠার পর থেকেই ছোটখাটো বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে বা আমাদের সঙ্গে দেখা যেত। আমার বোন আছে, ও নুরানি ওর নাম, ও আসলে অনেক ছোট মানুষ, 4-5 বছর বয়স তখন ছিল তার। ও খুব লাগাতার অসুস্থ থাকতো এবং একবার অসুস্থ হলে সুস্থ হতে অনেক সময় লাগতো। আমার মা উনিও কম বেশি প্রায় অসুস্থ হইতো। তো আসলে আমি তো বুঝতে পারতাম যে আমি তো যাই হোক আল্লাহর রহমতে যে আমল করি, তাবলীগ করি, আমি আসলে এসব বিষয়টা বুঝতে পারতেছিলাম যে আসলে কোনো একটা সামথিং ইজ রং, আমাদের সঙ্গে কোনো একটা কিছু হচ্ছে হয়তো। তো পরে আমি যখন এটার সলিউশন খুঁজতে লাগলাম, এই ধরনের প্রবলেমগুলো তো ফেস হচ্ছিল এবং এটা কিভাবে সলিউশন করা যায় বা হচ্ছেটা কি এটা জানার জন্য একটু কৌতূহল হয়ে উঠলাম। তো ওই আমরা যে বাসাটা করছিলাম, ওই জমিটার কিছু ব্যাকগ্রাউন্ড বলি। জমিটা কিন্তু একসময় পুরনো একটা কবরস্থান ছিল এবং ওই জমিটাতে পুরনো কবরস্থান ছিল এবং ওর আশপাশ যে পরিবেশটা এবং রাস্তা, এটা একটা হন্টেড প্লেস ছিল। আমাদের ওই বাসাটা আমার নানু বাসার পাশের এলাকাতেই। তো আমার মা যখন ছোটবেলা ওনারা দেখছেন যে ওই জমিতে অনেক কবর দেওয়া হয়েছে এবং ওই জমির আশপাশ দিয়ে যে অনেক বাঁশঝাড় এবং হন্টেড একটা প্লেস ছিল, আর সন্ধ্যার পর ওদিক দিয়ে যাতায়াত করতে মানুষ সাহস পেত না। তো যখন আমরা বাসা করলাম, এই ধরনের ছোটখাটো প্রবলেম হচ্ছিল। আমার বোন ছোট, অনেক সময় দেখা যেত যে আমাদের বাসার মেইন এন্ট্রির সামনে অনেক সময় প্রকৃতির ডাকে সাড়া দিত, দেখা যেত ওখানে সে প্রস্রাব করে ফেলতো। তো সে তো ছোট মানুষ আসলে বুঝতো না। পরে আমি একদিন রাতের বেলা খাওয়া দাওয়া সেরে যখন রাতের আমল করে ঘুমাচ্ছিলাম, তো গভীর রাতে রাসেল ভাই আমি স্বপ্নে দেখলাম যে আমাদের বাসার যে মেইন এন্ট্রির পাশেই আমাদের রুমের জানালা এবং জানালার নিচে দেখতেছি একটা কবর, একদম খোঁড়া কবর, জলজ্যান্ত একটা কবর এবং কবরের মাঝে লাশ, এবং লাশ সাদা কাফনে মোড়ানোই আছে। এবং আমি স্বপ্নে দেখতেছি যে ওই খোলা কবর এবং লাশের পাশ দিয়ে আমাদের যে বাসার ময়লা পানি যাচ্ছে, ড্রেনেজ যেটাকে বলি, ওই পানিগুলো যাচ্ছে, যেগুলো নাপাক পানি আসলে। তো ওই আমি স্বপ্নে ওটা দেখতেই আছি, তো কোথা থেকে একটা সাউন্ড আসলো, স্বপ্নে আমি শুনতেছি কেউ একজন আমাকে বলতেছে যেন এই দিক দিয়ে নাপাকি পানি ফেলা না হয় বা নোংরা না রাখা হয়। এটা আমি স্পষ্ট শুনতে পেলাম, কিন্তু মোরদাও কথা বললো না বা ওর আশপাশে কি কথা বলতেছে এটাও আমি দেখলাম না। তো পরে আমি যখন এটা বুঝতে পারলাম এবং সকালবেলা উঠে আমি এটা বিষয়টা থিঙ্ক করলাম যে আসলে আমি রাতের বেলা শোয়ার সময় যে আমল করে শুই, আমার সব দুঃস্বপ্ন দেখার কোনো প্রশ্নই আসে না। তো যখন এটা তারপর হয়ে গেছে, আমি অনেক
থিঙ্ক করার পর বাবা মার সঙ্গে এটা শেয়ার করলাম। পরের দিন সকালে মাকে বললাম যে মা, আমি তো রাতের বেলা এরকম একটা স্বপ্ন দেখছি যে আমাদের বাসার যে এন্ট্রির পাশে যে জানলা নিচে তো একটা কবর, এবং কবরের লাশও দেখলাম। আর নুরানি তো ওখানে বেশ কয়েকদিন প্রস্রাব করছে বা আমাদের ময়লা পানি হয়তো ওখানে জমা ছিল। তো এটার কারণে কোনো সমস্যা হয়েছে কিনা, আমি তো স্বপ্নে দেখলাম যে এরকম আমাকে বলতেছে যে এদিক দিয়ে যেন নাপাকি পানি ফেলা না হয় বা ময়লা আবর্জনা না রাখা হয়। তো মা তখন বললো যে কথা আসলে ঠিকই, আমরা যখন ছোট ছিলাম যে আমাদের এই বাসা যে করছি এই জমিটাতে আমার বেশ কয়েকটা পুরনো কবর ছিল, এবং হতে পারে যে তাদের কোনো অসুবিধা হচ্ছে বা আমাদের নাপাকি বা ময়লা থাকার কারণে তাদের অসুবিধা হচ্ছে। তো যেহেতু একটা কবর, এটা একটা পবিত্র জিনিস, এটাকে সবসময় পবিত্র রাখা দরকার, তো আমরা এটা চেঞ্জ করি। আর পরে আমি অবশ্য মাকে বললাম যে আসলে আমাদের সতর্ক হওয়া দরকার, যাতে আমাদের বাসার যে কোনো ময়লা আবর্জনা বা নাপাক পানি যেন আমরা এদিকে না ফেলি, সবসময় বাসা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। তো ডেফিনেটলি ভাই আমরা এটা শুরু করলাম যে বাসা সবসময় পরিষ্কার আগে থেকে থাকতো, আরো আমরা সতর্ক হলাম। আমার বোনকে আরো সতর্ক করে দিলাম যেন নির্দিষ্ট স্থান ছাড়া অন্য কোথাও ময়লা না ফেলে বা এরকম প্রস্রাব পায়খানা না করে। তো এটা বলার পর যখন আমরা সতর্ক হয়ে গেলাম, এরপর থেকে আর কোনো সমস্যা হয়নি, এবং আমাদের বাসার যে একটা পরিবেশ আগের মতো ছিল সেটা এখন আর নাই। আল্লাহর মতো আমরা অনেক সবাই ভালো আছি, কোনো ধরনের সমস্যা হচ্ছে না। ছিল ভাই। ধন্যবাদ আপনাকে। আমরা চলে যাব একটা ছোট্ট বিরতিতে, এবং বিরতির পরে আমরা একটা অডিও ক্লিপে যাব, এবং অডিও ক্লিপের পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউনড টু রেডিও ফুডকিডস এফএম এন্ড ডু ফুডতে। Food FM. The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি তুহি বলছি অসলো নরওয়ে থেকে। আমি জানুয়ারি মাসের 20 তারিখে আমার অ্যানিভার্সারি ছিল। তো আমি আর আমার হাজব্যান্ড চিন্তা করলাম যে এবার অ্যানিভার্সারিতে আমরা নতুন কিছু করি, ডিফারেন্ট কিছু করি। তো যে কথা সেই কাজ। আমাদের এখানে মানে অসলোতে একটা জায়গা আছে, জায়গাটার নাম হচ্ছে আকারহুস। যদি কেউ শুনে থাকে যে অসলোতে থাকে বা থেকেছেন, তারা অবশ্যই জায়গাটা চিনতে পারবেন। আকারহুসে একটা ফর্ট্রেস আছে, যেটা আসলে এখন মিউজিয়াম, আর্মড মিউজিয়াম। বাট একটা টাইমে যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ছিল বা তারও আগে এটাকে প্রিজনার হিসেবে ইউজ করা হতো। অনেক 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 প্রিজনার্সকে এখানে রাখা হয়েছে, অনেক অত্যাচার করে মারা হয়েছে। আর তার আগে এটা একটা প্যালেস ছিল, এখানে রাজারা থাকতেন। তো আমরা শুনেছি যে নরওয়েতে সবচেয়ে হন্টেড জায়গা হচ্ছে আকারহুস ফোর্ট্রেস। আমরা চেয়েছিলাম যে ঠিক আছে ওখানে যাই, যদি কিছু এক্সপিরিয়েন্স করা যায়। এখন আমরা যখন গেছিলাম, আমি আর আমার হাজব্যান্ড, অবশ্য শুরুতে যাওয়ার সময় খুব এক্সাইটেড ছিলাম, আচ্ছা ঠিক আছে আজকে হয়তো কিছু একটা দেখিয়ে ফেলবো। আমার হাজব্যান্ডও বললো যে মানে আমার হাজব্যান্ড যদি আমার সাথে একটু দুষ্টুমি করছিল যে তুমি কি ভয় পাবে কিনা। তো যাই হোক, যখন আমরা মেট্রো ধরে যখন সেখানে যাই, একটু অবাক করা বিষয় কি রাসেল ভাই, যে প্রথম থেকে আমি একটু এক্সাইটেড ছিলাম, এটা সত্যি। কিন্তু আমরা যখন যাচ্ছি সেই জায়গাতে, যে যাওয়ার সময় আমার এক্সাইটমেন্ট এখানে একটু কমে যায়। কারণ আমি জানি না, এটা মানে খুবই নর্মাল, ভেতর থেকে আসছে, ন্যাচারাল একটা ফিলিংস। মনে হচ্ছিল যে আচ্ছা যাচ্ছি, আচ্ছা ঠিক আছে, আচ্ছা দেখা যাক। আবার একটা টাইমে মনে হচ্ছে আচ্ছা না যাই। এটা কিন্তু ভয়ের থেকে না, মানে ন্যাচারাল এক্সাইটমেন্টটা কমে যাচ্ছিল। তো যাই হোক, গেলাম। যাওয়ার পরে ওখানে মানে প্রচন্ড স্নো ছিল, অনেক ঠান্ডা। তো আমরা মেট্রো থেকে নামলাম, মেট্রো থেকে নেমে একদম সেন্টারের দিকে যাচ্ছি, আকারহুসের দিকে যাচ্ছি। রাস্তা ভাই বিশ্বাস করবেন না, যাওয়ার সময় না মানে যতটুকু না ঠান্ডা ছিল, যেতে বিশ্বাস করবেন না, হঠাৎ করে টেম্পারেচারটা না ড্রাস্টিক্যালি অনেকখানি ফল করলো। তো আপনি তো জানেন যে মানে এর আগে হয়তো ভূত এফএম মানুষজন শেয়ার করেছে, আর এটাই সত্যি যে যখন কোনো এন্টিটির জায়গায় আপনি যাবেন, তখন দেখবেন যে ওয়েদারটা না মানে আইদার খুব বেড়ে যাবে আর খুব কমে যাবে।
এটাই হয় যে হ্যাঁ তখন অবশ্যই এমনিতে অনেক ঠান্ডা ছিল, বাট আমি যেহেতু বললাম যে এই ফোর্ট্রেসের কাছাকাছি যাওয়ার সময় বা সেটা রেডিয়াসে চলে যাওয়ার পর ঠান্ডাটা অনেকখানি বেড়ে যায়। ইনফ্যাক্ট একটা টাইমে এত বাজে অবস্থা হয়ে যায় যে ব্রেন ফ্রিজ হয়ে যাওয়ার মতন। হ্যাঁ, রানিং নোজ তো আমি দূরের কথা, আমি বাদই দিলাম, মানে পুরো ব্রেন ফ্রিজ হয়ে গেছে। আমি আমার হাজবেন্ডকে বললাম যে আচ্ছা আমার কাছে না হঠাৎ করে অনেক ঠান্ডা লাগছে, আপনার কাছে কি লাগছে, আপনি একটু খেয়াল করে দেখেন তো। পরে সে বললো যে হ্যাঁ সত্যি কথা বলতে কি আমারও লাগছিল। আমি তারপরে ভাবলাম যে হয়তো আমারই লাগছে। আমি বললাম যে না, আসলে হঠাৎ করে অনেক বেশি ঠান্ডা লাগছে এবং আমরা কিন্তু অনেক প্রোটেক্টেড ক্লোথসই পরেছিলাম, অনেক ওয়ার্ম ক্লোথস বা যতখানি পরা যায় ওভাবেই ছিলাম। তো যেহেতু স্নো পড়ছিল তো আমরা একটা স্পেশাল শুজ পরেছিলাম, যেহেতু স্নোর উপর দিয়ে আসলে নর্মাল শুজ পরে হাঁটা যায় না। যতই আমরা উপরের দিকে উঠছি ফোর্ট্রেসে ঠান্ডাটা ক্রমশই বেড়ে যাচ্ছে, একটা মানে অন্যরকম। যাই হোক, এবং যখন আমরা উঠে গেলাম তো যে জায়গাটাতে আমরা যে উঠলাম সেখান থেকে না আশেপাশের যে ভিউজ খুব ক্লিয়ারলি দেখা যায়, মানে খুবই ক্লিয়ারলি আপনি উপরে থেকে দেখে অনেকখানি দূর পর্যন্ত দেখতে পারবেন। তো আমরা এখন ওখানে দাঁড়ালাম, দাঁড়িয়ে একটু আশেপাশে খেয়াল করছি যে গেট কোথায়, গেটে কি এন্টার করা যাবে নাকি। যেহেতু জানি যে একটা মিউজিয়াম 5টা 6টার পর বন্ধ হয়ে যায়, আসলে ওভাবে এন্ট্রান্স পাওয়া যাচ্ছিল না, বাট তারপরে যদি অন্য কোনো ওয়ে থাকে সেগুলোই খুঁজছিলাম। হঠাৎ করে দেখলাম রাসেল ভাই 2টা মেয়ে আসছে ওখানে। তাদের কথাবার্তা শুনে মনে হচ্ছে তারা নরওয়েজিয়ান, দুজনের সাথে কথা বলছে এবং তারা একদম টোটালি নর্মাল কাপড় চোপড়ই পরা। মানে আমরা যেহেতু ভূতের এক্সপিরিয়েন্স গুলোকে শুনেই থাকি যে হয়তো হোয়াইট ক্লোথস পরা থাকে বা এই ধরনের, সেরকম কিছুই না, নর্মাল জামা কাপড়ই পরা। 2জন মেয়ে আমাদেরকে ক্রস করে আমাদের পাশে দিয়ে গল্প করতে করতে চলে গেল। কিন্তু রাস্তা ভাই তখন বাজে রাত 1:15 বা 1টার মতো। সেই টাইমে কোনো নরওয়েজিয়ান লোকাল ওখানে যাবে না, কারণ এটা 6টার পর এটা বন্ধ হয়ে যায়। আর ফোর্ট্রেসটা মানে যেহেতু আশেপাশে এখন ক্লোজড, ঘন স্নো, এই টাইমে কোনো নরওয়েজিয়ান কোনো লোকাল ওখানে যাবে না, এটাই স্বাভাবিক। এখন আমরা জানি ইন্টারন্যাশনাল বা আমরা ইমিগ্রেন্টস আছে, ঠিক আছে, আমরা একটা মক নিয়ে ওখানে গেছিলাম, বাট একজন নরওয়েজিয়ান লোকাল এটা আসলে অস্বাভাবিক, এটা কোনোভাবে বিশ্বাস করার মতন না। আচ্ছা ঠিক আছে, হয়তো হতেও পারে। তো তারা গেল, তারা মানে এমন একটা ভাবে না ফোর্ট্রেসের চারপাশে চক্কর দিচ্ছে যেন কিনা মানে এটা খুব একটা ইউজুয়াল সিনারি ছিল না। মনে হচ্ছে না যে তারা আমাদেরকে বলছে যে সামহাউ একটা সাইন ল্যাঙ্গুয়েজে বা একটা মানে আনস্পোকেন ওয়ার্ডে মনে হচ্ছে যে তোমরা আমাকে ফলো করো, তোমরা আমাদেরকে একটু ফলো করো, অনেকটা এরকমই লাগছিল। মানে তারা এমন ভাবে চক্কর দিচ্ছিল। পরে আমরা ভাবলাম যে হয়তো তারা গেট কোথায় জানে, হয়তো তারা যেহেতু লোকাল এখানে তো প্রায় আসে, আমরা একটু ওদেরকে ফলো করে দেখি। পরে আমরা একটু নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে ফলো করছিলাম। কিন্তু মজার ব্যাপার হচ্ছে রাসেল ভাই, ওখানে তো কোনো এন্ট্রান্স ছিলই না, তারা আমাদেরকে ফলো করিয়ে একটা চক্কর দেয়, আবার দিয়ে ওখান থেকে হঠাৎ করে মানে জাস্ট উইদিন 2 মিনিটস হঠাৎ করে দে আর ভ্যানিশড, মানে আর নেই ওখানে। পরে আমরা বললাম যে আচ্ছা এরা না এখানেই ছিল, মানে এরা তো এখানেই ছিল। আর আমরা যে নির্দিষ্ট একটা জায়গায় দাঁড়িয়ে আছে, আমি তো বললাম যে অনেকখানি দূর পর্যন্ত দেখা যায় পুরো রেডিয়াসটা। যদি তারা নেমেও যায় ফোর্ট্রেস থেকে তাহলে তাদেরকে দেখা যাবে যে ওরা নেমে গেছে, যে ওই যে যাচ্ছে বা এই ধরনের। আর আমি যেহেতু বললাম যে অনেকখানি স্নো, এখানে তো দৌড়িয়ে পার হওয়া যাবে না, এটাই স্বাভাবিক। আমরা বললাম যে কি ব্যাপারে, কি হলো। তো তারপর আমি অবশ্যই একটু আমি আমার হাজবেন্ডকে বলছিলাম যে আচ্ছা এটা কি হলো, দেখো তো দেখা যাচ্ছে না। কিন্তু আমার হাজবেন্ড আমাকে অন্য একটা কথা বললো যে আচ্ছা শোনো, আমার না কেমন যেন লাগছে, আমার না মনে হচ্ছে যে আমি 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 একটু সিক ফিল করছি। আমি বলেছি কেন, কি হয়েছে? বলে যে না আমি না মানে কিছু দাঁড়িয়ে থাকতে পারছি না, আচ্ছা আমার এখনো বসা লাগবে। হ্যাঁ, আমার বডিতে কেমন যেন একটা ভিতর থেকে কেমন একটা যেন অস্বস্তি ফিল করছে, আমি প্রচন্ড চাপ আসছে, আমার ব্যাকবোন পেইন হচ্ছে। আমি একটু অবাক হয়ে গেলাম যে কেন এই ধরনের, কেন এটা তো হওয়ার কথা না। তারপরে মনে আচ্ছা ঠিক আছে, এখন তো বসার কোনো জায়গা নেই, আমাদেরকে নিচে নামতে হবে আস্তে আস্তে। রাসেল ভাই আমি তাকে একটু ধরে ধরে নিচে নামালাম, মানে সে খুবই অসুস্থ হয়ে যাচ্ছে, সে হাঁটতে পর্যন্ত পারছে না, সে কিন্তু একটা সুস্থ মানুষ। হ্যাঁ, আমি যখন নিচের দিকে নামছি আমি ভেতরে আই কুড ফিল রাসেল ভাই, আমি দোয়া পড়ছিলাম, প্রচন্ড দোয়া পড়ছিলাম। আই কুড ফিল যে দেয়ার ইজ সামথিং হ্যাপেনিং ভেরি রং। এবং মানে একটা মানে আমি পুরোপুরি ফিল করতে পারছিলাম যে কেউ একজন আমাদেরকে ফলো করছে, কেউ একজন কোন একটা
মানুষ বা কোনো একটা এন্টিটি যখন আপনাকে তীব্রভাবে ফলো করবে, দেখে থাকবে আপনার দিকে, আপনি কিন্তু বুঝবেন আর আপনার কাছে কিন্তু অস্বস্তি লাগা শুরু করবে। আমার কাছে সেটাই লাগছিল। আমি তারপরে কোনো রকম তাকে ধরে ধরে নিচে নামালাম। তারপরে সে আমাকে বললো যে জানো আমি না আর দাঁড়িয়ে থাকতে পারছি না, মানে আমি এখন পড়েই যাব। এবং আমার হাজবেন্ড একটা মানে অন্যরকম ভাবে, আমি তাকে কোনোদিন আমাদের বিয়ের পর আমি কোনোদিন এই অবস্থা আমি তাকে দেখিনি, এবং সে সম্পূর্ণ একটা সুস্থ মানুষ। হঠাৎ করে এমন হওয়ার তো কথা না। কিন্তু সবচাইতে আশ্চর্য করা ব্যাপার হচ্ছে রাসেল ভাই, আমরা যখন ফোর্ট্রেসের রেডিয়াসের বাহিরে বের হয়ে আসলাম, উইদিন আ সেকেন্ড আর ওরকম ঠান্ডা লাগছে না, এবং আমার হাজবেন্ড পুরোপুরি সুস্থ। আমি অবাক হয়ে গেলাম, জাস্ট অবাক হয়ে গেলাম যে এটা কিভাবে পসিবল। মনে হচ্ছে যেন একটা কোথাও একটা জায়গা সেট করা, যেরকম হবার কথা একটা জায়গা সেট করা। আমি তো অবাক হয়ে গেলাম যে এটা কিভাবে সম্ভব। তার মানে এটা সত্যি যে এন্টিটি যেখানে থাকে সেখানে একটা হেলথের একটা প্রবলেম হয়, হঠাৎ করে কেউ একজন অসুস্থ হয়ে যাবে যদি সেখানে যাবে এক্সপিরিয়েন্স করতে, আর একটা ওয়েদারের ড্রাস্টিক চেঞ্জ আসবে, তার উপরে ও দুটা মেয়ে। খুব বেশি উইয়ার্ড লাগছিল আমার কাছে। আমার কাছে মনে হচ্ছিল যে আই উইশ এখানে যদি আমি কোনো একটা অডিও রেকর্ডার নিয়ে আসতে পারতাম যেটা সামহাও কিছু সাউন্ড কালেক্ট করতে পারে। আমি হয়তো জিজ্ঞেস করতাম যে এখানে কোনো এন্টিটি আছে কিনা, এবং আমি কোয়াইট শিওর যে আমি শুনতে পারতাম, কারণ ওই জায়গাটা এতটাই হন্টেড ভাইয়া, এবং এটা টোটালি প্রুভেন। ওই জায়গাতে একটা প্রিন্সেস, মেয়েটার নাম মনে হয় মেথেলডা, ইফ আই এম নট রং, ওকে প্রায় দেখা যায় যে ফোর্ট্রেসের আশেপাশে সে ঘুরঘুর করছে, ওকে প্রায় দেখা যায়। আমরা কিন্তু সেটাই দেখতে গেছিলাম যে আদৌ এটা সত্যি কিনা। কিন্তু ওখানে যাওয়ার সাথে সাথে আই থিঙ্ক এন্টিটি গট ডিস্টার্বড, এবং অল্পের উপর দিয়ে আমরা বেঁচে গেছি। আমি এটা বলতে পারবো, আমি লিখিত দিতে পারবো যে এই ফোর্ট্রেসে যদি অসলোবাসী কোনো বাঙালি লিসেনার যেহেতু আমার এই গল্প শুনে থাকে বা এক্সপিরিয়েন্স শুনে থাকে, সেই এই ফোর্ট্রেসে আসুক। অবশ্যই সেও শুনেছে যে আকাশ ফোর্ট্রেসে এই ধরনের জিনিস ঘটে, এবং আমি লিখিত দিতে পারবো যেখানে যেই আসবে দ্য পারসন উইল ফিল সামথিং। এটা তাকে ফিল করতেই হবে, এটা একদম রিটেন। তো রাসেল ভাই সেদিন তো ভালো মতো আমি করতে পারিনি ফোর্ট্রেসে, বাট আমার ইচ্ছাটা আমি আবারও যাব সেখানে, আমি আবারও যাব। এবং এবার যদি যাই আই থিঙ্ক, জানি না এবার কি হবে, কারণ অলরেডি একবার গেছি এবং এক্সপিরিয়েন্সটা খুব একটা ভালো ছিল না, কারণ আমি বুঝতে পারিনি যেভাবে করে এফেক্ট করবে বডিতে। একটা অন্যরকম একটা ব্লাড প্রেশার একদম টোটালি হাই হয়ে গিয়ে মানে খুব বাজে অবস্থা ছিল সেদিন। যাই হোক, আমি আশা করি যে, কারণ আমি জানি না যে আমার এই এক্সপিরিয়েন্সটা কতখানি ভয়ঙ্কর লেগেছে লিসেনারের কাছে, আমি জানি না, কিন্তু আমার এক্সপিরিয়েন্সটা আমার কাছে আমার সাথে ঘটা ওয়ান অফ দি মোস্ট ফ্রাইটেনিং এক্সপিরিয়েন্সেস, আমি এতটুকু বলবো। কারণ কোনোদিন কোনোভাবে আমি হেলথ ওয়াইজ বা ফিজিক্যালি হার্ম হইনি, এবার আমি হয়েছি। এটা অনেক বেশি ভয়ঙ্কর একটা এক্সপিরিয়েন্স আমার জন্য ছিল। থ্যাংক ইউ রাসেল ভাইয়া, আমার স্টোরিটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। সব লিসেনারকে ধন্যবাদ আমার স্টোরি এতক্ষণ শোনার জন্য মনোযোগ দিয়ে। ভূত এফএমের সাথেই ছিলাম, ভূত এফএমের সাথেই থাকবো। আসসালামু আলাইকুম। Hood FM. The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। ওয়েলকাম ব্যাক। ইয়েস, বিশ্বাস করা বা না করাটা আপনার ব্যাপার। ঘড়িতে সময় এক্স্যাক্টলি রাত 12:38 বাংলাদেশ সময়, এবং আমরা জানি যে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আপনারা শুনছেন, এবং অনেক জায়গা থেকে দিনের বেলা, যেমন আমরা যখন ভূত এফএম এখানে শুনি, ঠিক একই সময় ইউএসএতে অনেকেই নামাজ পড়ে, অর্থাৎ জুম্মার নামাজ পড়ে তারপরে ভূত এফএম শুনুন, এরকম ঘটে। তো আমার মনে হয় যে পৃথিবীতে যেখানে যে আছেন তাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি ভূত এফএমে, এবং আশা করছি যে আজকের ভূত এফএম এখন পর্যন্ত যতটুকু আমরা শুনেছি আপনারা এনজয় করেছেন, এবং বাকি সময়টা আশা করছি যে আপনারা এনজয় করবেন। আমার কাছে আর একটা ইমেল রয়েছে, সেই ইমেলটা পড়বো, তবে তার আগে কিছু কমেন্ট পড়বো এবং একটা
ঘটনা শুনে আসবো আমরা আমাদের এখানকার অতিথির কাছ থেকে। তো একটু আগে আমি শুনছিলাম যে একটা হন্ট প্লেসের একটা জায়গা তিনি বর্ণনা দিচ্ছিলেন। তো এইরকম ধরনের পুরনো ক্যাসল বা পুরনো ধরনের বাড়ি আমাদের চারপাশে হয়তো আছে। আমরা যারা দেশে থাকি, দেশের বাইরে থাকি, বিভিন্ন জায়গাতেই হয়তো এরকম ধরনের আমরা জায়গা চিনি বা এরকম ধরনের বাড়ি চিনি যে বাড়িটা নিয়ে এরকম ঝামেলা আছে। হয়তো অনেক পুরনো পরিত্যক্ত একটা বাড়ি, যে বাড়িটার কাছে গেলেই এরকম ঘটনা জানতে পারা যায়। তো একটা তো আমরা পেলাম আমাদের আগের অডিও ক্লিপ থেকে, এবং সেই জায়গায় চাইলে আপনারা ঘুরে আসতে পারেন। এবং উনি তো বলছেন বারবার করে যে উনি লিখিত দিবেন যে ওখানে গেলে আপনি ডেফিনেটলি আপনি উইল ফিল সামথিং। তো যদি সেটা হয় তাহলে যারা কাছাকাছি আছেন তারা তো ঘুরে আসতেই পারেন, যারা দূরে আছেন তারাও প্ল্যান করতে পারেন যাওয়ার। তো আমার অনেকেই এটা পছন্দ করেন এবং অনেকেই এই ধরনের এই এক্সপেরিয়েন্স নিতে চান। আমার কেন যেন সাহসে হয় না। অনেকে দেখতে পাচ্ছি যে এখানে কমেন্ট সেকশনে ঘটনা পাঠাচ্ছেন। আমি আপনাকে বলবো যে কমেন্ট সেকশনে ঘটনা না পাঠিয়ে আপনি সরাসরি আমাদের ইমেইল করুন। আরো একবার মনে করিয়ে দিই, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhwtfm@radioforti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনাটি। এবং আমাদের দুটো ফেসবুক পেজ রয়েছে, সেই ফেসবুক পেজে আপনারা অনেকেই আছেন এবং কিছুক্ষণের মধ্যে কিছু কমেন্ট পড়েও ফেলবো। আমি একটু জানিয়ে দিই যে কিভাবে আসবেন। আমাদের ফেসবুকে যদি চলে আসেন তাহলে চলে আসতে পারেন www.facebook.com/radio.furti and www.facebook.com/bhutfm.russell। রেডিও ফুর্তির স্পেলিংটা হচ্ছে RADIOFORTI ফুর্তি, অ্যান্ড আমার নামের স্পেলিংটা হচ্ছে RUSSELL। তো আপনারা দুটো পেজ খুব সহজেই খুঁজে পাবেন এবং সেখানে এসে আপনি চাইলে আমাদের কমেন্ট করতে পারেন। আমাদের যে ছবি আছে আজকের যে গেস্টদের, সেখানে লাইক দিতে পারেন। আমাদের যে আজকের পোস্টটা রয়েছে ফুর্তির পেজে, সেখানে আপনি কমেন্ট করতে পারেন, লাইক দিতে পারেন, শেয়ার করতে পারেন এবং আরো বেশি বেশি মানুষকে জানিয়ে দিতে পারেন ভূত এফএম সম্পর্কে। অভিষেক বিশ্বাস যশোর থেকে আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন পার্থ আহমেদ, লাভ ইউ ভূত এফএম। আমাদের সঙ্গে আছেন মিনতি ইয়াসমিন। এছাড়া আমাদের সঙ্গে আছেন সাইদুল ইসলাম আলামিন, লিখেছেন আই লাভ ভূত এফএম। রাজীব আহমেদ ময়মনসিং থেকে আমাদের সঙ্গে আছেন। সৌরভ আহমেদ রানা আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন এমডি আমির, খুলনা থেকে আছেন তিনি এবং বরাবরের মতো আজকেও শুনছেন। আবরার আহমেদ আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন রিয়েল ফেরারি, শুনছেন পলাশবাড়ি থেকে। এমবি সাগর আমাদেরকে লিখেছেন অসম। আমাদেরকে লিখেছেন দেখতে পাচ্ছি সাজিদ রনি আছেন তিনি আমাদের সঙ্গে। আমাদের সঙ্গে আছেন আলামিন শেখ। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি হজরত আলী রাজশাহী থেকে শুনছেন। আব্দুল মোয়েন খান আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মীর সৈকত হাসান। আমাদের সঙ্গে আছেন এমডি শাহা পরান, কুমিল্লা থেকে আছেন তিনি। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি জুবায়ের। এছাড়া আছেন আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি আলমগীর হোসেন মেহেদি, রাজশাহী দুর্গাপুর থেকে শুনছেন। এমডি মোহাম্মদ সোহাগ আমাদের সঙ্গে আছেন। এসকে প্রিন্স আমাদের সঙ্গে আছেন, লিখেছেন খুব সুন্দর। রবিন আহমেদ আমাদের সঙ্গে আছেন, কোনাবাড়ি থেকে শুনছেন তিনি। নাজমুল হোসাইন আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন অজানা পথের পথিক। এছাড়াও আছেন আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি নুরুন নবী ইসলাম। আমাদের সঙ্গে আছেন নিস্তব্ধ। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি বেলাল খান। আমাদের সঙ্গে আছেন আফরিন মাহবুব রহমান মাহবুব আমাদের সঙ্গে আছেন। জুয়েল রানা আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন এমডি হাসিব, আছেন জুনায়েদ তৌফিক আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, আরো অনেকেই। এবং আমাদের যে ভূত এফএমের পেজটা, সেই পেজেও অনেকে আছেন এবং দুটো পেজ থেকে আমরা পড়বো একটু একটু করে। আমাদের এখন যেটা করবো সেটা হচ্ছে আমাদের অতিথির কাছে যাব এবং তার কাছে ঘটনা শুনে আসবো। আপনি একটু বলবেন যে আপনি কোথা থেকে এসছেন, তারপরে আপনার ঘটনাটি শেয়ার করবেন। আপনার নামটা তো সবার আগে বলবেন প্লিজ। ধন্যবাদ রাসেল ভাই। আমি সজিবুল ইসলাম, ধানমন্ডি 32 থেকে আসছি। জি, আপনার ঘটনাটা শুনি। সরাসরি ঘটনা চলে যাই। জি। আমার গ্রামের বাসা হচ্ছে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার কামারুল গ্রাম। আমি সেখানকার একটা ঘটনা বলবো যেটা আমার বাড়ির খুব কাছে। দেখছেন যে আমার বাড়ির পাশের বাড়ি, আমাদের বাড়ি এবং তাই সেই একজন বৃদ্ধ মহিলার বাড়ি ছিল
এবং মাঝখান দিয়ে শুধু একটা হেঁটে যাওয়ার মতো সরু রাস্তা ছিল। বৃদ্ধ মহিলার বয়স হবে 80 বছরের মতো। উনি একাই থাকতেন একটা ছোট ঘরে, এবং উনার সন্তানেরা চাকরির জন্য আর কি ঢাকায় থাকতো। উনার ঘর থেকে গভীর রাত্রে হয়তো শোনা যেত যে আমাদের বাড়ি তাদের বাড়ি যেহেতু পাশাপাশি, শোনা যেত যে যা যা। আরো বৃদ্ধ মহিলা তো কিছু বকাবকি করতো। তা আমরা যখন সকালে জানতে চাইতাম যে আসলে কি হয়েছে ঘটনা, উনি বলতো যে ছোট বাচ্চাকে উনাকে মামা বলে ডাকে এবং ওনার কাপড় ধরে টানে। উনি তো খুব চিন্তায় থাকে, যেহেতু একা থাকে। আরো বিশেষ করে ওনার বাড়িতে বিদ্যুৎ ছিল না, যার কারণে হ্যারিকেন জ্বালিয়ে মানে আলোর সংকটটা মেটাত উনি। তারপর অনেকের সাথে ডিসকাস করে কি করব, তখন উনি একটা হুজুরের শরণাপন্ন হন। হুজুরের কাছ থেকে একটা তাবিজ আনে। তাবিজটা ওনার ঘরের দরজার উপরে বেঁধে রাখে। বেঁধে রাখলে ও তারপর দেখে ওনার বাড়িতে আর কোনো সমস্যা হয় না। আসল ভাই, ঘটনাটা এখানে শেষ হলে ভালো হতো, কিন্তু হলো না। দেখা যায় কিছুদিন পরে ওনার বাড়ির সামনেই অপোজিট পাশেই একটা বিল্ডিং সম্পূর্ণ হয়ে যায় এবং সেখানে একজন মহিলা এবং তার মেয়ে থাকতে শুরু করে। যেহেতু তার হাজবেন্ড চাকরি করতো, তাই বাড়িতে থাকতো না। ওনারা খুব সুন্দরভাবে কিছুদিন ধরে জীবনযাপন করতেছিল। হঠাৎ করে দেখা যায় তাদের ডাইনিং রুমে 2 ফিট বা 2.5 ফিট জায়গা নিয়ে 5 ইঞ্চি উঁচু করে কিছুটা পানি জমে আছে। তারা চিন্তায় পড়ে যায় যে এভাবে তো পানি থাকার কথা না, পানি থাকলে তো পানিটা গড়ায় পড়বে, কিন্তু পানি গড়ায় পড়ে না, পানিটা স্থায়ীভাবে থেকে যায়। এবং তারা লক্ষ্য করেন বেশ কিছুদিন ধরে যে এটা শনিবার এবং মঙ্গলবার রাতেই ঘটে। তারপর ওনারা তেমন কিছু মনে করে না, ভাবে যে হয়তোবা কিছু একটা হবে, তারপরও থাকতেই থাকে। একদিন দেখা যায় যে রাতে, গভীর রাত্রে ওনারা যখন ঘুমিয়েছিল, তখন হঠাৎ গ্যাসের চুলা জ্বলতেছে এবং কড়াইতে কেউ রান্না করতেছে এরকম শব্দ হচ্ছে। ওনারা ঘুম থেকে উঠে দেখে যে সত্যি গ্যাসের চুলা জ্বলতেছে এবং কড়াই আছে। কিন্তু রাসেল ভাই, ওখানে তো কিছুই ছিল না, গ্যাসের চুলা অফ ছিল, আর রাতে যেহেতু তাদের বাসায় কেউ ছিল না, ওটা জ্বালানো সম্ভবই না। যাক, এর কিছুদিন পরে আবার দেখা যায় যে ওনাদের সানসেট থেকে হাড়ি পাতিল রাত 12টার পরেই, তারা যখন গ্রামে যেহেতু সন্ধ্যার সাথে সাথে ঘুমায় যায়, তাদের কাছে অনেক রাত পড়ে যাচ্ছে, খুব শব্দ পেয়ে যখন তারা ঘুম থেকে ওঠে, লাইট জ্বালায়, দেখা যায় যে তাদের পাতিল পড়ে আছে। এখন তারা খুবই চিন্তিত হয়ে যায়। চিন্তিত হয়ে গেলেও কিছু করার নেই। তার হাজবেন্ড যেহেতু চাকরি করে, উনি মহিলা মানুষ, কি করবে ভেবে পায় না, ওনারা নিজেদের মতোই করে থাকে। হঠাৎ একদিন রাতে তার মেয়ে ঘুমিয়েছিল, দেখে যে কেউ হয়তো তার কম্বল ধরে টানছে। আসলে বলে রাখি, এটা গত শীতের কাহিনী। গত বছর শীতের সময় এই ঘটনাটা ঘটছে। কম্বল ধরে কেউ টানে, কম্বল ধরে টানলে তার মেয়ে চিৎকার করে, মা মা বলে চিৎকার করে। তার মা যখন এসে লাইট অন করে, সুইচ দেয়, দেখে যে বিড়াল জাতীয় কিছু একটা ভেন্টিলেটারের ফাঁকাতে খুব দ্রুত গতিতে চলে যায়। আসলে ওখান দিয়ে ওরকম কিছু যাওয়ার তো প্রশ্নই ওঠে না। তারপরেও তারা থাকতে থাকে। এরপরে তার হাজব্যান্ড বাড়িতে আসে। বাড়িতে আসার পর একজন হুজুরকে ডেকে আনে। হুজুরকে ডেকে আনার পরে হুজুর বেশ ভালো কি যেন একটা কিছু পরে হয়তো বা কিছু করে যায়, যে কিছুদিন ধরে ওনাদের বাড়িতে কিছুই আর হয় না। বিশেষ রাসেল ভাই, আজব ঘটনা ঘটে যে ওই জিনিসটা তখন আবার সেই বৃদ্ধ মহিলার কাছেই চলে যায়। বৃদ্ধ মহিলা আবার সেই সেম ঘটনাগুলো ঘটে। এবার বৃদ্ধ মহিলাটা এবার একটা হুজুরকে তার বাসায় ডেকে আনে। ডেকে আনার পর ওনার বাড়িটা বন্ধ দিয়ে দেয়। হুজুর বন্ধ দিয়ে দিলে ওনার বাড়িতে আর কোনো সমস্যা হয় না। দেখা যায় কিছুদিন পরে ওই সেম সমস্যাটা ওই বিল্ডিং হতে থাকে, এবং বিল্ডিং এ দেখা যায় যে রাত্রে যখন ঘুমিয়ে আসে, কম্বল নিচে পড়ে আছে এবং কম্বলে একটা বিশ্রী ধরনের গন্ধ, হয়তোবা যে মাছের আঁশ পচলে যেভাবে গন্ধ হয় সেরকম সেম ওই কোয়ালিটির একটা গন্ধ। তারা এবারও খুব চিন্তিত এবং দেখে যে এখন তো কিছুই করার নেই। আর ওই সময় শীতটা শেষ হয়ে যেতে থাকে এবং গরম শুরু হয়। গরম শুরু হয়ে যখন ফ্যান চালায়, ফ্যানের ভিতর থেকে মনে হয় যেন কোনো একটা বাচ্চার কান্নার আওয়াজ আসতেছে। ফ্যানের শব্দ হচ্ছে কিন্তু কান্নার আওয়াজ আসতেছে। এখন তারা খুবই ভীত হয়ে পড়ে। ভীত হয়ে পড়ার পরে ওনার হাজবেন্ডকে ইমার্জেন্সি ফোন করেন এবং বাড়িতে আসেন।
বাড়িতে আসার পর ওনার হাজবেন্ড আবার আমাদের ওখানে একটা বড় মাদ্রাসা আছে, ওখান থেকে একটা বড় হুজুর আনে। হুজুর আসে, হুজুর এসে ওনাদের বাড়িটা বন্ধ করে দিয়ে যায় এবং হুজুরের কাছ থেকে ওনারা জানতে পারে যে এখানে হয়তো বা ওনারা বাড়ি করার আগে কিছু জিন থাকতো এবং এখানে যে জিনটা আছে সে একটা বাচ্চা জিন এবং বোবা, যার কারণে এরকম কান্নার আওয়াজটা শুনতে পায়। তারপর হুজুর বন্ধ দিয়ে যাওয়ার পরে আর কি তারা এখান থেকে খুব সুন্দরভাবে বসবাস করতেছে। ধন্যবাদ রাসেল ভাই। থ্যাংক ইউ। আপনার ঘটনার জন্য আপনাকে ধন্যবাদ। এবং আমরা একটা ঘটনা শুনলাম এতক্ষণ। আমরা একটা খবর আপনাদের একটু জানিয়ে চাই, যে সেটা হচ্ছে যে যারা নতুন বাড়ি করতে যাচ্ছেন তাদের জন্য রয়েছে সুখবর। আপনার বাড়িটি আকর্ষণীয় করতে আকিজ সিরামিক্স নিয়ে এলো ইনোভেটিভ স্যানিটারি ওয়্যার সলিউশন রোসা স্যানিটারি ওয়্যার্স। আপনার বাথরুমে এনে দেবে একটি গ্ল্যামারাস লুক। রোসা স্যানিটারি ওয়্যার্সে রয়েছে A to Z গ্লেজ, যা আপনার বাথরুমে যোগ করবে অন্যরকম সৌন্দর্য। রোসা স্যানিটারি ওয়্যার্স এর বেস্ট পার্ট হলো এর পুশ ফিট সিট কভার। আপনার বাথরুমকে একটু বেশি সুন্দর করতে চাইলে আজই নিয়ে আসুন সিরামিক্সের ইনোভেটিভ স্যানিটারি ওয়্যার সলিউশন রোসা। আমরা পরবর্তী ঘটনায় যাব এবং তার আগে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে চলছে ভাষার মাস, ফেব্রুয়ারি মাস চলছে এবং এই ফেব্রুয়ারি মাসে আমরা জানি যে আমাদের রক্তের দামে কেনা ভাষা এবং সেই ভাষার গৌরব ছড়িয়ে গেছে সারা পৃথিবীতে। এবং আমরা ভূতেসেমতা করি বাংলায় এবং আমাদের সমস্ত পৃথিবী জুড়ে যেখানে বাঙালিরা আছেন তারা সবাই ভূতেসমের সাথে আছেন এবং তাদের সবাইকে বলবো যে বাংলা ভাষার মান যেন আমরা রাখতে পারি। এবং আমাদের সামনে আসছে 21শে ফেব্রুয়ারি। এই মাসটা খুবই অদ্ভুত। এই মাসে অনেক কিছু একসাথে আমাদের চারপাশে কিন্তু সবকিছু ছাপিয়ে আমাদের অমর একুশে, আমাদের বইমেলা, এগুলো যেন বা আমাদের পহেলা ফাল্গুন, এগুলো যেন বারবার ফিরে ফিরে আসে এবং এই মাসটাকে আরো বেশি অন্যরকম করে তোলে। তো যাই হোক, আমি এই মুহূর্তে ভাষা মাস যেহেতু ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে চাই এবং তারপরে চলে যেতে চাই আমাদের পরবর্তী ঘটনায়। আমাদের যে ঘটনাটি রয়েছে সেটা একটা ইমেইল। সেই ইমেলটা আমি পড়বো, বেশ বড় সড়ো একটা ইমেল, অনেকদিন ধরে রেখে দিয়েছিলাম এবং যিনি পাঠিয়েছেন তাকে আমি সরি বলছি যে আপনার ইমেলটা আসলে আপনার ইমেইলের চাইতে আরো ভালো ইমেলগুলো হয়তো আমরা পেয়েছিলাম বা এই ইমেলটা অনেক চেষ্টা করে আমরা পড়তে পারিনি, বাট আজকে পড়ে ফেলছি। জানি না কেমন লাগবে, সবাই একটু কাইন্ডলি জানাবেন কমেন্ট সেকশনে কেমন লাগছে। আমি পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসেল ভাই, আশা করি ভালো আছেন, কারণ আপনি সবসময় ভালোর দলে। আমি সাব্বির সারোয়ার, পাবনা সদর থেকে লিখছি। আমি ভূতেসমের একজন নিয়মিত শ্রোতা বলা চলে। প্রথম দিক থেকেই আমি ভূতেসম শুনি। ঘটনাটা লিখবো করে আর হয়ে ওঠে না। তারপরও ব্যস্ততার মাঝেই লেখা শুরু করলাম। আগে বলে রাখি, আমার লেখার হাত মোটেই ভালো নয়, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঘটনাটি পাবনা জেলার সুজানগর থানার অন্তর্গত কোনো একটি গ্রামের। বিশেষ কারণে গ্রামের নামটা উল্লেখ করছি না, তবে গ্রামটি একটি হিন্দু এলাকা। সেখানে প্রায় 90% পরিবারই সনাতন ধর্মাবলম্বী। গ্রামটিকে একটি অজপাড়াগা বললেও দোষের কিছু হবে না। রিসেন্টলি হয়তো কিছু বাড়িতে পল্লী বিদ্যুতের লাইন দেখা যায়, তবে বেশিরভাগ বাড়িতেই এখনো পর্যন্ত সব বাড়িগুলো এরকম নয়। গ্রামটি অত্যন্ত সুন্দর, সবুজ শ্যামলে ভরা একটি মনোমুগ্ধকর গ্রাম। খোলা মাঠ, চাষের জমি, বাগান, নাম জানা না জানা হরেক রকম ফুলের গাছ, ফলের গাছ। গায়ের লোকদের ব্যবহারের জন্য রয়েছে ছোট বড় মাঝারি পুকুর ইত্যাদি। সবকিছু মিলিয়ে যেন হারিয়ে যাওয়া বাংলার সেই পল্লী। এত সৌন্দর্যের কারণেই মাঝে মাঝেই গ্রাম বাংলার অদম্য উল্লাসে মেতে ওঠার জন্য সেখানে বেড়াতে যেতাম। গ্রামটির পাশে গ্রামের আমার নানা বাড়ির এলাকা, তাই নানা বাড়িতে বেড়াতে গেলে দিনের প্রায় অনেকটা সময় সেখানেই কেটে যেত। ঘটনাটি প্রথম শুনি আমার মামার কাছে। গ্রামটিতে একটি পুকুর আছে, যা কিনা স্থানীয়দের মতে অভিশপ্ত পুকুর, কারণ প্রায় প্রতি বছরই সেখানে কাউকে না কাউকে জীবন দিতে হয়। স্থানীয়দের ভাষায় প্রায় প্রতি বছরই
একজন না একজন এই পুকুরে ডুবে মারা যায়। তবে তার মধ্যে 15 বছরের নিচের শিশুদের তুলনামূলক বেশি মৃত্যু ঘটে এই অভিশপ্ত পুকুরে। ঘটনাটি প্রথমে শুনেই সেই অভিশপ্ত পুকুর দেখার ইচ্ছেটা আর দমিয়ে রাখতে পারিনি। সেই দিনই মামার সাথে চলে গিয়েছিলাম সেই গ্রামটিতে। কাঙ্ক্ষিত অভিশপ্ত পুকুরে পৌঁছতে খুব বেশি বেগ পেতে হয়নি। গ্রামের মেঠো রাস্তা দিয়ে কিছুক্ষণ এগিয়ে গেলে একটি 3 রাস্তার মোড়। মোড়টির ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে একটি অনেক পুরনো বটগাছ, যেন ক্লান্ত পথিককে একটু জিরিয়ে নেওয়ার জন্য হাতছানি দিয়ে ডাকছে। সেখান থেকে উত্তর দিকমুখী রাস্তা ধরে কিছু দূর এগোলেই দেখা মেলে একটি ছোট মাঠ। তার ঠিক কোণ ঘেঁষেই মাটিতে হাঁ করে শুয়ে আছে সেই অভিশপ্ত পুকুর। আশেপাশের যত বসত বাড়ি আছে তারা সবাই এই পুকুরটিকে নিত্যদিনের প্রয়োজনে ব্যবহার করে। গোসল করা, থালা বাসন ধোয়া, কাপড় কাচা, এমনকি রান্নার কাজেও অনেকেই এই পুকুরের পানি ব্যবহার করে। পুকুরটির 2টি ঘাট রয়েছে। 2টি ঘাটই জমিদার আমলের সর্বশেষ স্মৃতিটুকু নিয়ে যেন পুকুর ঘাটে বসে ফেলে আসা স্বর্ণোজ্জ্বল সেই অতীতের কথা ভাবছে। পুকুরটির কিছু দূরেই রয়েছে একটি কালী মন্দির। মন্দির বলা চলে না, বরং মন্দিরের ধ্বংসাবশেষ বললেই ভালো মানায়। বেশ কয়েকবার যাতায়াতের ফলে গায়ের এক মোড়লের সাথে ভালোই মিল ছিল। সেই মোড়লের কাছ থেকে জানতে পারি এই অভিশপ্ত পুকুরের কিছুটা ইতিহাস। পুকুর আর মন্দির দুটোই জমিদার আমলের। তাদের পূর্বপুরুষদের আমল থেকে একটি ঘটনা প্রচলিত আছে এই অভিশপ্ত পুকুর নিয়ে। ঘটনাটি হলো, পুকুরটি যখন খনন করা হয়েছিল তখন সেখানে সন্ধান মিলেছে প্রাচীন কিছু নিদর্শনের, যেমন কাঁসার বাটি, কাঁসার প্লেট, মানুষের হাড়, এমনকি সোনার পুতুল পাওয়ার কথাও প্রচলিত আছে। তাই তখন থেকেই ধারণা করা হয় এখানে পূর্বে কোনো হিন্দু শ্মশান বা সমাধিস্থল ছিল। পুকুরটি খনন করার পর থেকেই গ্রামবাসীরা লক্ষ্য করল গভীর রাতে পুকুর থেকে আর্তনাদ ভেসে আসে। মনে হতো একসাথে অনেক মানুষকে যেন জবাই করা হচ্ছে। এজন্য তারা দিনে যেমন তেমন, তবে রাতে পুকুরটির ধারে কাছেও কেউ আসতে চাইত না। তবে এটি গ্রামবাসীর মূল সমস্যা ছিল না। মূল সমস্যা শুরু হয় কিছুদিন পর থেকে। গ্রামবাসীরা তাদের গরুগুলিকে মৃত অবস্থায় পেতে শুরু করল। মৃত গরুগুলিকে দেখে মনে হতো কেউ গরুগুলিকে আস্ত খাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু না পারায় বিভিন্ন স্থান থেকে গোস্ত খাবলে খাবলে খেয়ে নিয়েছে। ব্যাপারটিকে প্রথম পর্যায়ে গ্রামবাসীরা মনে করেছিল কোনো ধরনের রোগ ছড়িয়েছে গ্রামের ভেতর, কিন্তু ব্যাপারটি এক রাতের মধ্যেই হয়ে যেত বলে তারা ভাবতে শুরু করল এ মনে হয় কোনো নাম না জানা জন্তু জানোয়ারের কাজ। তাই তারা রাতে পাহারা দেওয়ার সিদ্ধান্ত নেয়। যেই ভাবা সেই কাজ। পুরো গ্রামের ভেতর তারা দুজন দুজন করে নির্দিষ্ট জায়গা ভাগ করে পাহারা দিতে শুরু করলো। প্রথম দিন কিছুই দেখতে পায়নি, অথচ ঠিক পরের দিন একটি মৃত গরু আবিষ্কার করলো। দ্বিতীয় দিন পাহারা আরো জোরদার করা হলো। সেদিন রাতে পাহারারত 2জন লোক হাঁটতে হাঁটতে এক পর্যায়ে সেই অভিশপ্ত পুকুরটির কাছে চলে গেল এবং তাড়াতাড়ি পুকুরটির কাছ থেকে সরে যেতে চাইল, কিন্তু তারা একটি বিষয় লক্ষ্য করলো। মনে হয় পুকুরটিতে কেউ গোসল করছে, কারণ পুকুরটির পানি এই নিস্তব্ধ রাতেও যেন একটু ঢেউ তুলেছে। তারা বিষয়টি ভালোভাবে বোঝার জন্য পুকুরের পাড়ে যে ব্যাপারটি বোঝার চেষ্টা করলো, কিন্তু তারা যা দেখল সেটা দেখার জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না। তারা দেখল কয়েকটি দৈত্যাকার প্রাণী পুকুরে উঠে আসছে। প্রাণীগুলোর আকৃতি মানুষের মতো হলেও তাদের গায়ে ছিল বিশাল ঘন কালো কালো লোম, যা তাদের সমস্ত দেহ ভরিয়ে রেখেছে
এবং তাদের আকৃতি এতটাই দৈত্যাকার ছিল যে তারা পুকুরটি দিয়ে হেঁটে পার হচ্ছিল, অর্থাৎ পানির নিচে তাদের পা এবং মাটির ওপরে তাদের মাথা। যেখানে পুকুরটির গভীরতা ছিল প্রায় 3 মানুষের সমান, সেখানে পুকুরটির পানি কেবল তাদের কোমর ছুঁই ছুঁই। দৃশ্যটি দেখে তারা সেখানে আর দাঁড়িয়ে থাকার সাহস করেনি, দৌড়ে গ্রামের দিকে চিৎকার করতে করতে ছুটে আসে। গ্রামের অন্য সব পাহারারত ব্যক্তিরা তাদের চিৎকার শুনে ছুটে আসে। তারপর তাদের দেখা দৃশ্যটি গ্রামের লোকজনের নিকট খুলে বলে। এতে গ্রামের লোকজন অনেকটাই ভীত হয়ে পড়ে। সেই রাতেই 2জন ব্যক্তি আর পাহারায় থাকার সাহস পায়নি, তাই তারা যার যার মতন বাড়ি চলে যায় এবং 2জনের গায়ে প্রচন্ড জ্বর আসে এবং এক পর্যায়ে 2জন লোকই ওই রাতে মারা যায়। সুস্থ সবল মানুষ দুটির এমন মৃত্যুকে গ্রামের লোকজন কিছুতেই মেনে নিতে পারছিল না। কিন্তু কি করার আছে, প্রত্যেককেই তো মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। হাজারো অনিশ্চিত ভবিষ্যতের মাঝে একটি নিশ্চিত ভবিষ্যৎ, এই মৃত্যু। পুরো গ্রামে সংবাদটি ছড়িয়ে পড়ে যে গ্রামে ভূতের উপদ্রব শুরু হয়েছে। গ্রামের লোকজন যত কাজ থাকতো তারা সন্ধ্যার আগেই তা সেরে ফেলত এবং সন্ধ্যার পর আর কেউ বাড়ি থেকে বের হতো না। আর ওই পুকুরটি ব্যবহার তো দূরের কথা, তার আশেপাশে যাওয়াই সবাই বন্ধ করে দিল। কিন্তু এতে তাদের কোনো সমাধান হলো না। গ্রামের গরুগুলো মরতে মরতে প্রায় শেষ পর্যায়ে। এমনি সময় তারা সবাই মিলে সিদ্ধান্ত নিল তাদের গ্রামে একজন তান্ত্রিককে আনতে হবে, যে কিনা তাদের এই সমস্যার সমাধান করতে পারবে। তাই তারা তান্ত্রিকের খোঁজ করতে শুরু করলো। খোঁজ করতে করতে একজন তান্ত্রিকের দেখা পেল, যার স্থানীয় বাড়ি ছিল মুর্শিদাবাদে। তান্ত্রিকটি সম্পর্কে তারা এতটুকুই বলতে পারে, সেই তান্ত্রিক লোকটি তাদের গ্রামে প্রবেশ করেই বলেছিল, খুব বিপদ, তোরা কেন আগে আমাকে আনলি না? তান্ত্রিক লোকটিকে যথেষ্ট আপ্যায়ন করে তাকে থাকার জন্য আলাদা একটা ঘর দেওয়া হলো। তার খাবার গ্রামের বাড়িগুলো থেকে সংগ্রহ করা হতো। সে প্রথম দিনেই বলে, আমি আজ রাতে ধ্যানে বসবো, তারপর তোদের সাথে কথা বলবো, তার আগ পর্যন্ত আমাকে বিশ্রাম নিতে দে। সেই দিন রাতে গ্রামের কিছু বিশেষ ব্যক্তি বর্গকে নিয়ে সে একটি আসর বানায়। তারপর একটি গোল দাগ টেনে তার মধ্যে লোকজন নিয়ে একটি মানুষের খুলি সামনে নিয়ে বসে তার তান্ত্রিক বিদ্যা অবলম্বনে সে তার মাথার খুলির সেই খুলির সাথে কথোপকথনের মাধ্যমে সবকিছু জানতে পারে, যা সেই দিন উপস্থিত আসরের সবাই স্বীকার করেছিল। তান্ত্রিক বলে, তোর যে পুকুরটি খনন করেছিস সেখান থেকেই এই সমস্যার উৎপত্তি। পুকুরের জায়গাটা একটি শ্মশান ও সমাধিস্থল ছিল। বহু বছর আগে এখানে কেউ কোনো কারণে 7টি বদ জিনকে বোতলবন্দি করে পুঁতে রেখেছিল। পুকুরটি খনন করার সময় যে কোনোভাবে বোতলটি ভেঙে যায় আর জিনগুলি ছাড়া পেয়ে যায়। তারাই এইসব কুকর্মের জন্য দায়ী। তবে জিনগুলি অত্যন্ত শক্তিধর, এদের বিরুদ্ধে কিচ্ছু করা খুব সহজ ব্যাপার নয়। তারপর তান্ত্রিক গ্রামের লোকজনকে আগামী সন্ধ্যার আগে একটি পাঁঠা, 7টি মোরগ, 7 টুকরা হরিণের চামড়া সহ আরো কিছু জিনিস সংগ্রহ করতে বলে গেলেন। তান্ত্রিকটির কথা মতো গ্রামবাসীরা সবকিছু জোগাড় করলে সেই দিন সন্ধ্যায় তান্ত্রিকটি গ্রামবাসীর উপস্থিতিতেই সেই পুকুর পাড়ে পাঁঠা বলি দেন। 7টি মোরগ ঘাড় মোটকে পুকুরে ফেলে দেন এবং পুকুরের 4 কোণায় 4টি হরিণের চামড়ায় মন্ত্র লিখে পুঁতে দেন। কিছু তাবিজ তাদের সেই সমাধিস্থলে এবং তাদের তান্ত্রিক বিদ্যা বলে বিভিন্ন মন্ত্রপাঠ ও আনুষঙ্গিক কর্মকাণ্ডের মাধ্যমে তার কাজ শেষ করেন। তান্ত্রিক বলেন, জিনগুলি অনেক শক্তিশালী, আমার একার পক্ষে তাদের সাথে মোকাবেলা করা সম্ভব হয়নি, তবে আমি তাদের এই পুকুরে মন্ত্রের শিকলে বেঁধে রেখেছি, তোরা এখন নিরাপদ। তারপর তান্ত্রিকটি তাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। গ্রামের লোকজন সমস্যার সমাধান হয়ে যায়। তাদের গরুগুলিকে তারা আর আধ খাওয়া মৃত অবস্থায় পেত না। সবকিছুই স্বাভাবিক হয়ে গিয়েছিল।
গ্রামের লোকজনরাও পুকুরটির বিষয়ে আস্তে আস্তে সবকিছু ভুলে গেল। কালের বিবর্তনে পুকুরটি ধীরে ধীরে আবার হয়ে উঠল তাদের নিত্যদিনের ব্যবহারের। গ্রামের লোকজন গোসল, থালা বাসন ধোয়া, কাপড় চোপড় কাচা ইত্যাদি কাজে ব্যবহার করতে লাগলো। তান্ত্রিকটি চলে যাওয়ার 12 বছর পর প্রথম একজন ডুবে মারা যায়। গোসল করতে গিয়েছিল, সাঁতার কাটতেও পারত, তবু পানিতে ডুবে মারা যায়। তারপর আরো একজন মারা গেল, এরপর আরো একজন। এভাবে অসংখ্য মানুষ এই অভিশপ্ত পুকুরটিতে ডুবে মরেছে। পুকুরটিকে গ্রামবাসীর পক্ষ থেকে কয়েকবার ভরাট করার পরিকল্পনা করা হয়েছে, কিন্তু যে বা যারা এই পরিকল্পনার সাথে জড়িত তারা কিছুদিনের মধ্যেই অস্বাভাবিকভাবে মারা যায়। এই জন্য এখন পুকুরটি ভরাট করার সাহস কেউ খুব একটা দেখায় না। সর্বশেষ যে মারা গিয়েছে সে একটি 9 বছরের শিশু 2017 সালের প্রথম দিকে মারা যায়। শিশুটির মা তাকে বাড়িতে রেখে মাঠে কাজ করতে গিয়েছিল। এসে তাকে বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে সন্দেহবশত গ্রামবাসীরা পুকুরে খোঁজ করতে নেমে তাকে আবিষ্কার করে। তবে তাকে পাওয়ার পরও গ্রামবাসীদের মতে সে জীবিত ছিল। তাকে পাওয়া গিয়েছিল অর্ধেক জিহ্বা মুখের বাইরে বের করা অবস্থায়, এবং সে নিজের জিহ্বা কামড় দিয়ে ধরে রেখেছিল। ঠিক যেমনটি করে মানে গ্রামবাসীরা উপস্থিত তারা সবাই মুখের ভেতর খুন্তি দিয়ে দাঁত কপাটি আলাদা করার চেষ্টা করার সময় তার জিহ্বা ছিঁড়ে পড়ে গিয়েছিল। তাকে বাঁচানো সম্ভব হয়নি। তারপর এখন পর্যন্ত আর কোনো দুর্ঘটনা ঘটেনি, কিন্তু কে জানে আবার কখন পুরনো স্মৃতি রোমন্থন করতে অভিশপ্ত পুকুর আবার কার জীবন কেড়ে নেবে। এই ছিল ঘটনা। অনেক কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ। সুজানগর থেকে যে সমস্ত লিসেনাররা শুনছেন তারা হয়তো অলরেডি বুঝে গেছেন আমি কোন এলাকার কথা বলছি। আমার কাছে আরো কিছু ঘটনা আছে, সুযোগ পেলে শেয়ার করব। ধন্যবাদ। ভূত এফএম দীর্ঘজীবী হোক। তো এই ছিল ঘটনা, এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদের অনেক ভালো লেগেছে, এবং ঘটনাটি আসলে অদ্ভুত এবং অনেক বড়, এবং এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আপনারাও শুনেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের ভূত এফএম এর পেজে দেখতে পাচ্ছি আমাদের সাথে আছেন কাজী আজহারুল ইসলাম। সেকেন্ড স্টোরিটা অবস্থান হচ্ছে। প্রিন্স আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। ইমন আমাদের সঙ্গে আছেন। SM মেজবা, ঘটনাটা অনেক সুন্দর তাই তিনি বলেছেন। আমাদের সঙ্গে আছেন তনিমেশ রয়, মংলা থেকে শুনছেন তিনি। আশিক খুলনার খালিশপুর থেকে শুনছেন। আমাদের সঙ্গে আছেন রক বয় আবির, এবং ইমেলটা বেশ ভালো লেগেছে তার কাছে। এমডি রাসেল আমাদের সাথে আছেন। নাইস স্টোরি আমাদের সঙ্গে শোয়েব আহমেদ বলেছেন। আমাদের সঙ্গে আছেন AH জাকির, তিনিও বলছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি শাহ ই সায়েম, সিরাজগঞ্জ থেকে শুনছেন তিনি। মুরসালিন বাঁধন আমাদের সঙ্গে আছেন, মিরপুর 12 থেকে তিনি সঙ্গে আছেন আমাদের। হিমেল সরকার আমাদের সঙ্গে আছেন এবং তার কাছে বেশ ভয় লাগছে। ইয়াসিন শেরফরাজ শাহিন আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আকাশ, এবং তিনি শুনছেন তাই জানিয়েছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি MD জুবায়ের, রাজশাহী দুর্গাপুর থেকে শুনছেন তিনি। শাহনেওয়াজ রানা আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আরো অনেকেই আছেন, এবং আমি আরো একবার আপনাদের একটু মনে করিয়ে দিই, আমাদের যদি আপনারা ইমেইল করতে চান আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhwtfm@radioforti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে আছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনাটি। আর আমাদের দুটো পেজ রয়েছে, www.facebook.com/radio.furti and www.facebook.com/bhutfm.russell। এই দুটো পেজে আপনারা চাইলে লিখে পাঠাতে পারেন আমাদের কাছে। মানে লিখে পাঠাতে পারেন বলতে আমি বুঝাচ্ছি যে কমেন্ট লিখতে পারেন, এবং আমাদের যে পোস্ট আছে সেই পোস্টে লাইক দিতে পারেন, শেয়ার করতে পারেন। মোহাম্মদ মেহেদি হাসান আমাদের সঙ্গে আছেন আব্দুল্লাহ আল্লাহ বশির, আমাদের সঙ্গে আছেন আসিফ, আমাদের সঙ্গে আছেন স্যামুয়েল সোহাগ,
এছাড়া আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই। কোহিনুর বেগম আমাদের সঙ্গে আছেন, ঢাকা থেকে শুনছেন তিনি। এমডি অয়ন হাসান আমাদের সঙ্গে আছেন। মাইনুল ইসলাম আমাদের সঙ্গে আছেন। হাসান ইকবাল আমাদের সঙ্গে আছেন। আর জি সাব্বির আমাদের সঙ্গে আছেন। শ্রাবণ ইসলাম সাহেব আমাদের সঙ্গে আছেন। সোহেল রানা সাদি আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন লিটন নাটোর থেকে হাসান বিন হাবিবুল্লাহ আমাদের সঙ্গে আছেন। মইনুল ইসলাম আপন আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন মমিনুল ইসলাম আপন কুষ্টিয়া থেকে। আমাদের সঙ্গে আছেন শূন্য ক্যানভাস যশোর থেকে। আমাদের সঙ্গে আছেন ধানমন্ডি থেকে নিলয় মোহাম্মদ আমাদের সঙ্গে আছেন। ফারাবি ইসলাম তন্ময় আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন এমডি হজরত। আমাদের সঙ্গে আছেন শাহিদুল ইসলাম মাদারীপুর থেকে। আলমগীর হাসান আমাদের লিখেছেন, ভালো লেগেছে তার কাছে, সে জানিয়েছেন তিনি। জাবিয়া হোসাইন আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন রাজু সরকার সহ আরো অনেকে। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু শেয়ার করবেন, তারপর আপনি কোথা থেকে এসেছেন সেটা একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি উত্তরা থেকে আসছি। চলুন শুরু করি আপনার ঘটনা। রাসেল ভাই, আমি আমার মার সাথে ঘটনাটা ঘটে যাওয়া ঘটনাটা। তো আমার মা রাত 2টার সময় ওয়াশরুমে যাচ্ছে আর কি। তো উনি যাওয়ার সময় অন্য পাশার পাশে একটা সানসেটে একটা কিছু মনে হয় দেখছে। তো উনি ভাবছে যে জামা কাপড় বা আদার সাইড অন্য কিছু হতে পারে। তো উনি আবার ওয়াশরুমের ভিতরে চলে গেল। তো ওয়াশরুম ছেড়ে উনি বের হয়ে দেখে কি একটা বড় লেজুলো একটা জিনিস বসে আছে। হ্যাঁ, বসে আছে। উনি দেখে একটা চিৎকার দিল। তারপর আমরা ওখানে যেয়ে দেখি কি উনি যে চিৎকার দিয়েছে যে লোকটা উনি নাই। তো আমার মা আসলো, রুমে শুয়েছিল। পরের দিন থেকে ওনার টানা জ্বর, 1 সপ্তাহ 6 দিন 7 দিন এরকম জ্বর ছিল। জ্বর থাকাকালীন আমরা ওনাকে ওষুধ টষুধ খাওয়ালে কাজ হলো না। তারপরে আমাদের যে মসজিদের ইমাম সাহেব ওনাকে দেখালাম। তো উনি পরা পানি দিল, তাও কাজ হলো না। এভাবে অসুস্থতার কারণে উনি আস্তে ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়লো আর বেশি। তারপরে কয়েকদিন পরে আবার হুজুরের কাছে গেলাম। হুজুরে বলল যে আপনারা এটা বড় করে দেখেন, এক জায়গায় একটা খাসি জবর দিলেন। তো এইভাবে যে আমাদের এলাকায় যে একটা খাসি দিয়ে আসলাম। তো মোটামুটি আমার মা এখন সুস্থ। তো প্রায় সময় এরকম ঘটনা ঘটে আমাদের মার সাথে। এটাই আপনার ঘটনা? ওকে। তো যাই হোক, আমরা একটা ছোট্ট ঘটনা শুনলাম এবং আমি দেখতে পাচ্ছি যে নয়ন বাদশাহ আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও ইমতিয়াজ মোর্শেদ হৃদয়, ফাহিম নূর নিশাত আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন তানভীর। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি অ্যাঞ্জেলিকা আফরিন তন্দ্রা, ইমতিয়াজ মজুমদার হৃদয় আমাদের সঙ্গে আছেন উত্তরা থেকে। ইমদাদ হুসাইন আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আরো অনেকেই আছেন। আমরা এখন একটা ছোট্ট অডিও ক্লিপে যাব এবং সেই অডিও ক্লিপের পরে আমরা আবারও ফিরে আসবো। তবে তার আগে আমি আরো কিছু রেডিও ফুর্তি যে পেজটা আছে সেই পেজ থেকে একটু পড়তে চাই আপনাদের জন্য। এবং আমি দেখতে পাচ্ছি যে এখানে অনেকে লিখছেন। এই পেজটি হচ্ছে www.facebook.com/radio.furti। আমি এতক্ষণ ছিলাম www.facebook.com/bhothfm.russell পেজটিতে এবং এখন রেডিও ফুর্তির পেজে আসছি। আরিয়ান আহমেদ সাদ আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন এমডি সজীব হোসাইন। আমাদের সঙ্গে আছেন শৌখিন আলম তিতাস। আরাফাত আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন ফজলুল। এছাড়াও শুভ দত্ত সৌরভ আমাদের সঙ্গে আছেন। কাউসার কিরণ আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি রকি আমাদের সঙ্গে আছেন। কাউসার আমাদের সঙ্গে আছেন। আশরাফুল আলম আমাদের সঙ্গে আছেন। এছাড়াও দেখতে পাচ্ছি আরো অনেকেই। সিয়াম আহমেদ নাটোর থেকে আমাদের সঙ্গে আছেন এবং নাটোরের রাজবাড়ি থেকে তিনি আমাদের সঙ্গে। আপনাদের রাজবাড়ি নিয়ে কোনো ঘটনা থাকলে অবশ্যই আমাদের পাঠাবেন। কিরকম যেন ঘটনা শুনেছিলাম আমাদের যতদূর মনে পড়ে, নতুন কোনো ঘটনা ঘটলো কিনা বা এরকম নাটোরের রাজবাড়ি নিয়ে যদি কোনো ঘটনা থাকে। আমি দেখতে পেলাম যে টাঙ্গাইল থেকেও কেউ একজন লিখেছেন এবং টাঙ্গাইলেও রাজবাড়ি আছে। তো যে সমস্ত জায়গায় জমিদার বাড়ি আছে, তো যে সমস্ত জায়গায় এরকম পুরনো স্থাপত্য আছে সে সমস্ত জায়গা থেকে আমরা আরো বেশি ঘটনা এক্সপেক্ট করি। আমাদের সঙ্গে আছেন সৈয়দ আতিফ আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। মুস্তাফিজুর রহমান আমাদের সঙ্গে আছেন। AI ওয়াসি ফ্রিডম সাংমা আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মহেরাজ মুর্তজা। আমাদের সঙ্গে আছেন পান্থ দেবনাথ। এছাড়া আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি হজরত আলী। আমাদের সঙ্গে আছেন আলমগীর। আমাদের সঙ্গে আছেন আরো অনেকেই।
তো আমাদের দুটো পেজ, সেটা হচ্ছে www.facebook.com/radio.furti and www.facebook.com/bhutfm.russell। আমাদের যে bhutfm.russell পেজ, সেখানেও দিতে পারছি এখন অনেকে লিখছেন, এবং রেডিও ফুর্তি যে পেজটা আছে সেখানে অনেকে লিখছেন। আমাদের ইমেল অ্যাড্রেসটা আরো একবার মনে করে দিই। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhwtfm@radioforti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনাটি। আর আমাদের এখন যেটা করব সেটা হচ্ছে যে একটা খবর আপনাদের একটু জানিয়ে দেব। আর সেই খবরটি জানানোর আগে আমি একটু বলবো যে আমাদের যে ফেসবুকের পেজ আছে, সেই ফেসবুকের পেজ থেকেও কিন্তু আপনি সরাসরি আমাদেরকে ইমেইল করতে পারবেন, যেটা ভূতফিল্মের যে পেজটা রয়েছে www.facebook.com/bhutfm.russell, সেখানে একটা বাটনই রয়েছে যে মেল সেন্ড করার জন্য। সেখান থেকে আপনি ডিরেক্ট কিন্তু ইমেল ব্যবহার করতে পারবেন। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি শুনতে পারবেন ভূত এফএম। চলে যান আমাদের অ্যাপটা ডাউনলোড করেন, এবং সেজন্য আপনাকে যেতে হবে, আপনি যদি অ্যান্ড্রয়েড ইউজার হন তাহলে আপনাকে গুগল প্লে স্টোরে যেতে হবে, এবং আপনি যদি iOS ইউজার হন তাহলে আপনাকে যেতে হবে অ্যাপ স্টোরে, এবং সেখানে গিয়ে ডাউনলোড করুন। জাস্ট লিখুন জাস্ট রেডিও ফুর্তি, RADIOFORTI, তাহলে দেখবেন যে আমাদের অ্যাপটা আপনারা দেখতে পাবেন এবং ফ্রি সেটা ডাউনলোড করতে পারবেন। আরো একটা খবর দিব, সেটা হচ্ছে যে আপনারা যারা নতুন বাড়ি করছেন তাদের জন্য সুখবর আছে আমাদের কাছে। আপনার বাড়িকে আকর্ষণীয় করতে আকিজ সিরামিক্স নিয়ে এলো ইনোভেটিভ স্যানিটারি ওয়্যার সলিউশন রোসা স্যানিটারি ওয়্যার্স। আপনার বাথরুমকে এনে দেবে একটি গ্ল্যামারাস লুক। রোসা স্যানিটারি ওয়্যার্স এর রয়েছে A to Z গ্লেজ, যা আপনার বাথরুমে যোগ করবে অন্যরকম সৌন্দর্য। রোসা স্যানিটারি ওয়্যার্স এর বেস্ট পার্ট হলো এর পুশ ফিট সিট কভার। আপনার বাথরুমকে একটু বেশি সুন্দর করতে চাইলে আজই নিয়ে আসুন সিরামিক্সের ইনোভেটিভ স্যানিটারি ওয়্যার সলিউশন রোসা। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, এবং আশা করছি যে এই ঘটনাটিও আপনাদের যথেষ্ট আনন্দ দেবে। চলুন শুনে আসি ঘটনাটি। Bhut FM. The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। আমি সাদ্দাম হোসেন বলছি। আমার দেশের বাড়ি যশোরে। আমি একটা কোম্পানিতে সিকিউরিটি গার্ড হিসেবে চাকরি করছি। তো আমি যেখানে কাজ করি সেখানে পাশ দিয়ে মেঘনা নদী চলে গেছে। মেঘনা নদীর কোল দিয়ে আমাদের অনেকগুলো পোস্ট আছে। তো ঘটনাটি যখন ঘটে তখন আমার রাত্রে ডিউটি শুরু হয়। তো রাত 10টার পর থেকে আমাদের ডিউটি চালু হয়। তো আমি আমার কোম্পানি, তো সে কোম্পানির এক সাইড কর্নারে ডিউটি করি। পাশ দিয়ে আপনার ওই এলাকার মানুষজনে চলাচল করে নদীতে একটা পথ মতো চলে গেছে।